সো আপনাদের এখানে আপনাদের গ্রুপ ড্রাইভে যেটা সাজানো হয়েছে সেটা হচ্ছে এই ড্রাইভটা আপনাদের হচ্ছে সবাই ইমেল অ্যাড্রেসটা আমাকে রিসোর্স গ্রুপে দিয়ে দিবেন সবাই। সেখানে আমি অ্যাড করে দিলে আপনারা প্রথমত পড়বেন কীভাবে দেখেন। আপনাকে কেএমএফ রিসোর্সে আপনাকে একটা রিসোর্স আছে ভার্বাল রিসোর্স আর একটা হচ্ছে কোয়ান্ট রিসোর্স। এটা হচ্ছে একদম প্রাইভেট লিঙ্ক, এগুলা কাউকে শেয়ার করবেন না। আমি আর বারবার রিকোয়েস্ট করব, শেয়ার করলে প্রাইভেট করে দিব, এটা হচ্ছে কথা, কিন্তু শেয়ার করবেন না। এখানে সুন্দর করে কেএমএফ আপনারা যে ক্লাসগুলো করার কথা ছিল, স্পেশাল সেকশন, পাজেল সেকশন, টোটাল জাস্ট এখানে ক্লিক করবেন, আপনাকে ওই ফোল্ডারে নিয়ে যাবে। Once everything's perfectly organized, I'll start working on my thesis. টোটাল জিনিসটা আপনি এখানে দেখেন, টোটাল কেএমএফ এর টোটাল যে পাজেল এই স্পেশাল সেকশন 700 দেখেন, পুরো জিনিসটা এখানে আছে। অর্থাৎ আপনাকে আলাদাভাবে এখন হচ্ছে কেএমএফ এর জন্য আলাদা কোর্স করতে হচ্ছে না। এখানে সুন্দর করে যে প্রত্যেকটা মেয়েতেই আলোচনা করা আছে, বুঝা গেছে? সো আপনার জন্য আলাদাভাবে এটা না, আপনি জাস্ট হচ্ছে একবার নিজে বাসায় করবেন, একবার নিজে এখানে করবেন, মানে নিজে একবার মিলাই নেবেন জাস্ট আপনার জাস্টিফাইটা ঠিক হচ্ছে কিনা। সো এনাফ, আপনার জন্য আলাদাভাবে কোনো কাজ করতে হচ্ছে না। সেকেন্ড কথা, এই যে পাজেলও পেয়ে যাচ্ছেন, এই যে ওকে আমি জাস্ট দেখাচ্ছি যে পাজেল সেকশন যদি দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা সেকশন আছে, কি বলছে অ্যাবসলিউট। তাহলে এখানে পাজেল পাচ্ছেন। সেকেন্ড কথা হচ্ছে আপনার ব্যাচ 1 এর আর কি, যে আমরা যেহেতু আগে অ্যাডভান্স মানে অ্যাক্টিভ ছিল না, ব্যাচ 1 এর ভিডিও রিসোর্সের কিছু অংশ যেগুলো কেএমএফ এর সুন্দর করে এখানে সেকশন 1 2 3 4 সবগুলা আপনি একবার নিজে করবেন, না পারলে এখান থেকে করে নেবেন। সো যিনি হচ্ছে সামনে 1 মাসে পরীক্ষা দিবেন, সে আসলে ব্যাচের অপেক্ষা বসে থেকে লাভ নেই, সে 2টা পিডিএফ ফলো করে সুন্দর করে প্রিপারেশনে বসে যেতে পারে। সেকেন্ড কথা হচ্ছে ক্লাসে জাস্ট আসবে, আইসে তার হচ্ছে বেসিক যেগুলো ঘাটতি ছিল সেগুলো ক্লিয়ার করবে। বুঝছেন আপনাদের কাজ কি হবে? যারা পুরন ছিলেন, মানে যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন অলরেডি বা সামনে পরীক্ষা দিবেন 1 মাসের মধ্যে, তাদের রিসোর্স বুঝছেন? ব্যাচ 1 এইখানে ব্যাচটা আপনার হেল্প হবে জাস্ট হচ্ছে রিভিশন দেওয়াতে। রিভিশন নেওয়া তো প্রয়োজন আছে নাকি একটা সময়? জি সো এটা হেল্প হবে। আচ্ছা মাহমুদুল ভাই কিছু বলবেন? ভাইয়া, আমার প্রশ্ন ছিল যে আমি নেক্সট ফলে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম আর কি। জি, এখন কবে নাগাদ পরীক্ষাটা দিয়ে দিলে বেটার হয় সেটা যদি আপনার আইএলটিএস এবং জিআরই দুইটাই মাস্ট বি আপনার অগাস্টে হাতে থাকতে হবে। অগাস্টে। হাতে আচ্ছা, আর থাকতে হবে। এখন আপনি জিআরইর যখনই জন্য যান। অ্যাডভান্স বুকিং যেমন ট্রিপলেতে নাকি সিট পাওয়া টাফ। না সিট এখন পাওয়া যায়, এখনের দিনে সিট আর থাকে না, সিট আর বরাদ থাকে না। আপনি 5 দিন আগে 2 দিন আগে পারবেন। তবে আপনার ব্রেইনে একটা ডেট সেট করে রাখা উচিত, কারণ ডেট সেট না করলে আপনার বারবার হচ্ছে কনফিডেন্ট পাবেন না, বারবার 2 দিন পর চেঞ্জ করবেন, 2 দিন পর চেঞ্জ করবেন। তবে আপনার মাথায় রাখেন যে আমি আনুমানিক এই ডেটে যাব। যদি দেখেন কোনো শরীর টরিল সব সুস্থ আছে তখন জাস্ট গো ইট। আর যদি অনেক সময় হতে পারে, ধরেন আপনি করছেন বাট শরীর অসুস্থ হয়ে গেছে, ওই সময় পারতেছেন না, বড় ঝামেলা হয়ে গেছে, তখন তো আবার পিছিয়ে হচ্ছে। এটা না করে আপনি ব্রেনে সেট রাখেন আমি ওই মাসে দিব, তার 5 দিন আগে করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ঠিক আছে, এখন আর সিট নিয়ে এটা হয় না। আর কেউ কোনো কোশ্চেন? কারো কোশ্চেন? হ্যাঁ করেন নাজিম ভাই। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে ওই আপনি যে বললেন হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্কের জন্য আমাদের মানে আনুমানিক কিরকম সময় লাগতে পারে? এটা কি মানে পার্সেন্ট টু এটা পার্সেন্ট ভ্যারি প্রথম করবে? দিকে একটু পার্সেন্ট টু পার্সেন্ট বেরি করবে, কারণ আপনার একটা আরসি হয়তো হোমওয়ার্ক থাকবে। আরসিটা প্রথম দিকে হয়তো বা আপনার পড়তে কঠিন লাগবে, বোরিং লাগবে। 4টা আরসি থাকে, 4টা আরসি হোমওয়ার্ক থাকে। আমি ক্লাসে 4টা আরসি পড়াই, ঠিক আছে? তো জি 4টা আরসি যদি পড়াই তাহলে আমরা হয়তো বা প্রথম মানে নর্মালি কিন্তু 4টা আরসি কতক্ষণ পড়া উচিত? 4 16 মিনিট, তাই না? এই তো হুম 4টা আরসি 16 মিনিট বা 20 মিনিটের মধ্যে করা উচিত। কিন্তু প্রথম দিনে হয়তো বা মনে হবে যে সারাদিন চলে গেছে 4টা আরসি পড়তে, মনে হবে। আচ্ছা কিন্তু আসলে এটা কিন্তু আমি পড়াইতে আপনাকে লাগবে 20 মিনিট। তার মানে কি 20 মিনিটটা আপনি সারাদিন ইউজ করলেন। সো এটা আচ্ছা প্রথম দিকে কিছুদিন লাগবে, কিন্তু একটা সময় পরে দেখবেন হচ্ছে আপনি এই 4টা বা আমার হোমওয়ার্ক বাদে আপনি আলাদা যাদের পরীক্ষার সামনে তারা রিয়েল কোশ্চেনের পরীক্ষা দিচ্ছেন, মক দিচ্ছেন, অনেক পড়া পড়তে পারতেছেন, ঠিক আছে? সো এটা আচ্ছা প্রথম দিকে একটু বোরিং লাগলেও সমস্যা নেই, এটা জাস্ট অ্যাডপ্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে? তবে আচ্ছা হোমওয়ার্কটা আসলে ওই কোয়ান্ট হোমওয়ার্কটা হয়তো বা 3 ঘন্টার কাজ, ভার্বাল হোমওয়ার্কটা হয়তো বা 1 ঘন্টার কাজ, এতটুকুই থাকে। এখন 3 ঘন্টাটা আপনি কতক্ষণ লাগে এটা আসলে পার্সেন্ট টু পার্সেন্ট বেরি করবে। না ভাইয়া, কেন জিজ্ঞাসা করছি কারণ আমার তো যে জব করে এসে এটা সলভ করতে হ্যাঁ হবে জব এখন। করে আপনার এজ এভারেজ ডেইলি আপনাকে 2.5 থেকে 3 ঘন্টা দিতে হবে। এই আচ্ছা আচ্ছা হ্যাঁ, ফান্ডামেন্টালি মানে থাকতে ওই হবে টাইমটাই ডেইলি, বের করবো আর কি, এই ওইটা জন্য আমরা জিজ্ঞাসা। এনি হাও বের করতে হবে, এটা হচ্ছে আচ্ছা কথা। না হলে আপনি ঠিক আছে। পিছাই যাবেন আর কি, হয়তো বা ব্যাচ শেষ হয়ে গেছে আপনি আগাইতে পারেন না, মাঝখান থেকে আচ্ছা ডিপ্রেশন হয়ে গেছে। সব থেকে বড় কথা, জিআরই কিন্তু কিছু করুক আর না করুক ডিপ্রেশন দিবে আপনাকে, এটা মাথায় রাইট রাখেন, শিওর ডিপ্রেশন দিবে। আর ফল একবার হারাই গেলে কিন্তু আবার ভালো লাগবে না, কারণ স্প্রিং আবার ফল আসা কিন্তু অনেক কঠিন, অনেক দূর।
সো ওই সময় পর্যন্ত আপনি নিজে টিকে থাকতে পারবেন না, নিজের সাথে নিজে যুদ্ধ করে। আচ্ছা। বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ, আর কারো ঠিক আছে। প্রশ্ন কিছু? ওকে, যদি কোশ্চেন থাকে হাত হ্যান্ড রেজ করেন অথবা সরাসরি বলেন। তাহলে ওকে, এটা হচ্ছে আপনাদের যারা হচ্ছে পরীক্ষা দিবেন 2 মাসের মধ্যে তাদের জন্য এই রিসোর্সটা অনেক ভ্যালুয়েবল রিসোর্স। তাদের আর কিচ্ছু লাগবে না, কোয়ান্ট এখান থেকে করে নেবেন। এটার জন্যই কিন্তু অনেক কোচিং সেন্টারে দেখবেন 5,000 টাকা 6,000 টাকা বিক্রি করে, শুধু এই কোচিং কোয়ান্টই করাবে, কেএমএফ করাবে এটার জন্য। কিন্তু মানে শুধু 5,000 শুধু এটার জন্য, এক্সট্রা বারবারও বাদ দেন, বেসিকে বাদ দেন, এটা আপনারা পেয়ে গেছেন। অর্থাৎ কোর্সে ভর্তি হওয়ার 50% অনেক কিছু পেয়ে গেছেন। সেকেন্ড কথা, আমাদের হচ্ছে এটা হচ্ছে আমার সাকসেস বলতে পারেন, এটা কোথাও পাবেন না, ঠিক আছে? এসি পেয়ার আপনার প্রথমত হচ্ছে আপনি ডেইলি হচ্ছে ভোকাবুলারি পড়বেন। ভোকাবুলারি এখানে ভোকাবুলারির শিটটা দেওয়া আছে, এখানে ঢুকবেন। ঢোকার পরে আপনার এক্সপ্রেস শিটটা বের হবে। আপনাদের ডেইলি 30টা করে ভোকাবুলারি, ডেইলি ক্লাসে আর কি 30টা করে ভোকাবুলারি পড়বেন, ঠিক আছে? এটা হচ্ছে গ্র্যাগের ভোকাবুলারি। আমরা জানি গ্র্যাগের ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট, গ্র্যাগ থেকে হুবহু কমন পাবেন। সো গ্র্যাগের ভোকাবুলারিটা আপনাদের 32টা সেট আছে, টোটাল 960টা। 960টার পাশাপাশি আপনি 2টা করে সিনোনিম পড়বেন। এখন আমরা হচ্ছে কি, আমাদের সিস্টেম হচ্ছে ভোকাবুলারি আপনি পড়ে আসবেন, সেই ভোকাবুলারির উপরে একটা কি হবে, ভোকাব জ্যামের উপর পরীক্ষা হবে। প্রথম 10টা কোশ্চেন দিয়ে পরীক্ষা ক্লাস শুরুর আগে পরীক্ষা হবে। সো আপনাকে বলে দেওয়া হবে কোন গ্রুপটা পড়ে আসবেন, সুন্দর করে সেই গ্রুপটা এখানে পড়ে আসবেন। এটা সিনোনিম সহ বাংলা মিনিং সহ পড়ে আসবেন। প্লাস নিজ দায়িত্বে আরেকটা বিশাল রিসোর্স দিচ্ছি, সেগুলো নিজে করবেন। এইটুকু করলেন, দেন হচ্ছে এখানে একটা ওই চাইলে আপনি হচ্ছে সিনোনিম এখান থেকে নিতে পারেন। যেমন এখান থেকে সিনোনিম হয়তো বা সার্চ দিতে কষ্ট হইতেছে, ওই অনলাইনে কোনটা নেবেন কোনটা না, সো এখান থেকে হয়তো বা সিনোনিম এখান থেকে নিতে পারেন। এখানে আমি রেডি করা আছে এইটা থেকে, যে এই পুরো 4টা মিলে কিন্তু বর্জন করা বা গিভ আপ, রিনাউন্স, এগুলো সব এগুলো সব জিআরই ওয়ার্ড একসাথে করা আছে। যে হ্যাঁ, জিআরই ওয়ার্ড 5টা মিলিয়ে হচ্ছে হ্রাস করা বা কমানো, আপনি একসাথে পড়তে পারেন এখান থেকে। এখানে হয়তো বা সবগুলো মিলে একটাই, যে অস্বাভাবিকতা করা, ঠিক আছে? অ্যাব্রেশন এগুলো সবগুলো একই হতে পারে। চাইলে এখান দিয়ে পড়তে পারেন অথবা আপনি অনলাইনে সার্চ দিয়ে পড়তে পারেন। তবে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে এসি পেয়ার। এখন আমি এটা কেন পড়াই? আমি এটা পড়াই হচ্ছে যাতে ছেলেমেয়েদের মানে স্কোরটা ইমপ্রুভ হয়। এখন আমাদের এসি টোটাল হচ্ছে থাকে হচ্ছে 7টা, ঠিক আছে? এই আর্টস আমাদের হচ্ছে টোটাল কোশ্চেন থাকে 27টা বারবালে, তার মধ্যে এসি মানে ডাবল পেয়ারের সাথে এখানে থাকে 7টা। আর ধরেন হচ্ছে বাকি হচ্ছে 5টার মতো টিসিএসসি থাকে, আর বাকি হচ্ছে আরসি থাকে 12 থেকে 13টা। সো এই যে 7টা, এই 7টা থেকে আমরা শিওর কেস করতে চাই যে এই 7টা পারলে, আর এখানে সিঙ্গেল ব্ল্যাঙ্ক এবং ডাবল ব্ল্যাঙ্কটা কভার করতে পারলে, ঠিক আছে? ডাবল ব্ল্যাঙ্ক থাকে 2টা, সিঙ্গেল ব্ল্যাঙ্ক থাকে 2টা, এই 4টা যদি কভার করতে পারি, এখানে 6 বা 7টা থাকে, সরি, ট্রিপল ব্ল্যাঙ্ক থাকে 2টা, অথবা ডাবল ব্ল্যাঙ্ক একটা থাকে, ট্রিপল ব্ল্যাঙ্ক 2টা থাকে, এরকম যদি থাকে, এগুলোকে আমি ট্রিপল ব্ল্যাঙ্কটাকে অ্যাভয়েড করেও যদি আমি যাতে এখান থেকে 155 নিয়ে আসতে পারি, এখান থেকে হয়তো আন্দাজে 2-1টা কমন ফেলায়, বাট আমার প্রথম টার্গেট 155 নিয়ে আসা, তারপরে হচ্ছে এর উপরে যাওয়া। সো এটা যেতে সব থেকে কমন আসে। এখন এটা হয় কি, এসি হচ্ছে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক জাস্ট। এখন একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক কিন্তু করা কিন্তু খুব একটা সহজ না, আর কি বলে কঠিন না, সহজ করা যায়। কিন্তু কঠিনটা কোনটা? একটার সাথে একটা সিনোনিম পেয়ার লাগে। এখন আমি যদি পেয়ারটা এক্সাক্ট ভাবে না পারি, ধরেন সবগুলো মিনিংই জানি, কিন্তু আমি তাদের ভাষ্যমতে যে তারা যে পেয়ারটা আসলে চায়, তাদের মতো করে, তাদের ভাইবের মতো করে সেই পেয়ারটা যদি আমি এক্সাক্ট না জানি, তখন কিন্তু আমি হচ্ছে পরীক্ষা হলে আমি যদি একটা আনসারও পারি, আরেকটা না মেলানোর জন্য কিন্তু আমার আনসার কাটা 0। অর্থাৎ আমাকে 2টাই কারেক্ট হইতে হবে। এই যে রিস্কটা নেওয়া, 2টা কারেক্ট হতে হবে, এটা হচ্ছে কি আমি অ্যানালাইজ করে দেখলাম কি, যে আগের যে কেএমএফ গুলো আছে, আগের কোশ্চেন কেএমএফ এর 1500 যে কোশ্চেন, 1500 কোশ্চেনে যে কেএমএফ এর যেগুলো আসছে এসি, সেগুলোর পেয়ারগুলো যদি আমি একবার পড়ে ফেলতে পারি একসাথে, তখন হয় কি, ওই পরীক্ষা হলে নতুনভাবে ওই পেয়ারই পাই, নতুন করে কোনো পেয়ার থাকে না। তার মানে কি, আপনার নিজ দায়িত্বে যদি আগেরগুলো পড়তে পারেন, এখন আগেরগুলো বারবার খুঁজে পড়ার থেকে জাস্ট একটা পিডিএফ রেডি করে দেওয়া হয়েছে আপনাদের, সুন্দর করে আপনার নিজ দায়িত্বে, যে মেডিকেটের সাথে এই 4টা পড়বেন, অ্যানরমুলির সাথে অ্যাব্রেশন পড়বেন, কোশ্চেনের সাথে অ্যাভেন্ট পড়বেন, এগুলা পেয়ার, এগুলা পরীক্ষাতে আসা কোশ্চেন। অর্থাৎ আপনার যদি এই পিডিএফটা ঠিকভাবে 11টা পেজ যদি আপনি ঠোঁটস্থ করতে পারেন, মিনিং সহ, বাংলা মিনিং সহ, আপনার এসি নিয়ে আর আটকাবেন না। আপনাকে জাস্ট দরকার হচ্ছে লজিক, আমি লজিক শিখাবো ক্লাসে, প্রত্যেকদিন ক্লাসে, আপনি এসি নিয়ে আটকাবেন না।
তার মানে এটা যদি আপনি কোথা থেকে রিসোর্স বের করতে পারতেন, এটা অনেক কিছু, কিন্তু এই রিসোর্সটা আপনি অনলাইনে কোথাও পাবেন না, কেউ আপনাকে শেয়ার করবে না বা পাবেন না, সে রেডি করে নেয় বসে বসে। আমি তো স্টুডেন্টের জন্য রেডি করা হয়েছে। সো আপনি এখানে নতুন কোশ্চেনগুলো যেগুলো জানুয়ারি ফেব্রুয়ারি রিয়াল কোশ্চেনের যে পেয়ারগুলো আছে, যে পেয়ারগুলো আছে, সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। মানে কি আপনারা জাস্ট এটা পড়লে আপনাদের এসিতে বইটা চলে যাবে। এখন আপনি হয়তো বা গ্রেগের ওয়ার্ড পড়ছেন, পরীক্ষা খারাপ করছেন, কেন করছেন? কারণ আপনি কেএমএফ এর যে পেয়ারটা এই পেয়ারটা পড়েন নাই, তখন আপনার সুসাইবলের সাথে অন্য একটা মনে হয়েছে, ওইটা আনসার দাগে আসেন, বাট আনসার ভুল, কিন্তু আনসার তো এটার সাথে এইটা ছিল। সো এই জিনিসটা আপনাকে শেয়ার করা মানে আপনি ভোকাব নিজ ক্লাসে পড়ে আসবেন আর এটা নিজ দায়িত্বে শেষ করবেন কোর্স শেষ আগে, তখন এটা পরীক্ষা দিয়ে দিবেন। এগুলো যদি প্রেশার নিয়ে পড়েন তাহলে আলটিমেটলি 2-3 দিন লাগবে, প্রেশার ছাড়া হচ্ছে অনেক দিন লাগবে। প্রেশার ছাড়াই পড়েন, পুরো 2 মাস লাগায় পড়েন এটা। আর ডেইলি হচ্ছে ভোকাব এখান থেকে আমি সেট দিয়ে দিব, কোন সেট ডেইলি পড়ে আসবেন। সো আপনাদের ক্লাস যদি 30 হয় 30 সেট শেষ হয়ে যাবে ক্লাসের সাথে সাথে। বুঝা গেছে? আমি বুঝাতে পারছি কি কি পাইছেন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, বুকআপ শেষ হলো, পেয়ার শেষ হলো, এগুলা কিন্তু অনেক ভ্যালুয়েবল রিসোর্স। আমি আবার বলতেছি এগুলো কারোর সাথে শেয়ার করবেন না, খুব ইম্পর্টেন্ট রিসোর্স। সেকেন্ড কথা হচ্ছে বারবালের ক্ষেত্রে যে বইগুলো ফলো করে নর্মালি বুক অফিসিয়াল বারবাল রিজন, এখান থেকে আপনাদের একটা ভাইব নিয়ে আসবে, টাচ নিয়ে আসবে, প্রথম কিছুদিন এখান থেকে পড়বো। সেকেন্ড কথা হচ্ছে কোয়ান্টের ক্ষেত্রে আমরা নর্মালি কোয়ান্টিটিভ রিজনিং 5LB থাকে, আমরা 5LB পড়বো, এখান থেকেও হালকা পাতলা একটা ভাইব নিব প্রথম দিন। বাট আমাদের যে রিসোর্সগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রথমত কোয়ান্টের ক্ষেত্রে এখান থেকে 5LBটা পড়বো। 5LB শেষ হওয়ার পরে আমরা 5LB শেষের সাথে সাথে একই সাথে কেএমএফ পড়বো, এটা আমাদের লক্ষ্য। সেকেন্ড কথা হচ্ছে এখানে এই যে এই কেএমএফ যে আরসিটিসি, এই যে এই পেয়ারটা পড়বো আর কি। এই কেএমএফ এখানে আরসি, এই পিডিএফটা থেকে পড়বো আরসি, এই পিডিএফ থেকে পড়বো টিসিএসসি। এই 1500 এসি পেয়ারগুলাই 1500 থেকে ধরেন এসি যে পেয়ারগুলো আছে সেগুলো সুন্দর করে এখানে বসানো আছে, মানে আপনাদের আর কষ্ট করতে হলো না, আমি দিয়ে দিলাম। সো রিসোর্স ক্লিয়ার, কোনো কিছু কিনতে হবে না, আপনি চাইলে শুধুমাত্র কি করতে পারেন, এই যে এখানে আরসি 11 পেজের যে পেয়ারটা, এই পেয়ারটা কি করতে পারেন, ডাউনলোড করে বাসায় বসে লাগায় লাগায় পড়তে পারেন। বুঝছেন? আবার যিনি বলছেন বই কিনতে হবে কিনা, এইটুকুই করতে হবে, বাকিগুলো আমি এখানেই পড়াবো, অনলাইনেই আপনাদের অ্যাডপ্ট হতে হবে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, আর ভাইয়া ক্লিয়ার। এডব্লিউ এর ক্ষেত্রে আপনার বই দেওয়া আছে, এডব্লিউ রাইটিং ইস্যু, এগুলো আমরা নিয়ে ক্লাস করবো। তবে কোনো জিনিস নিজ দায়িত্বে পড়ার দরকার না, আমি যেগুলো দিব হোমওয়ার্ক হিসেবে আমার মাথায় থাকবে, আপনারা সেগুলো সুন্দর করে পড়ে আসেন। নিজ দায়িত্বে কেএমএফ শেষ করেন, নিজ দায়িত্বে বারবালের এই যে বারবালে এখান থেকে ভিডিও দেখেন, এইটুকু করেন। আর নিজ দায়িত্বে ওয়ার্ড পড়েন, নিজ দায়িত্বে পেয়ার পড়েন। বাট এক্সট্রা হচ্ছে বিভিন্ন রিসোর্সে যাওয়ার দরকার নেই, আপনাকে এখন অনেক রিসোর্স দিতে পারে, আপনার জাস্ট রিসোর্স এইটা মাথায় রাখে, চোখ বন্ধ করে যদি এটা ফলো করেন, আমি বলবো আর কারো কোনো কাছে যাইতে হবে না। বাট চোখ বন্ধ করে এগুলোই ফলো করেন, কারো ভিন্ন ভিন্ন রিসোর্স বিভিন্ন জায়গায় যাইতে হবে, এই জিনিসটা এখন মাথা থেকে জেরে ফেলেন। ঠিক আছে সবাই? জি ভাই। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকু হইলে হবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা এখন পড়াশোনাতে যাবো, ওই যে বারবালের টাইপে রিসোর্স বা সবকিছু নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর সবাই কষ্ট করে আপনাদের রিসোর্স গ্রুপটা, রিসোর্সটা, ঠিক আছে আজকে সমস্যা নাই, রিসোর্সটাতে সবাই হচ্ছে আপনাদের ইমেলটা এখনই মেল দিয়ে রাখেন, আমি ক্লাস শেষে সবাইকে এখানে মেল অ্যাড করে দিব, নিজ দায়িত্বে সুন্দর করে এখান থেকে নিয়ে নেবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের পড়াতে যেতে পারি। ওকে, আমরা বেসিক্যালি আজকে ভার্বালটাই পড়বো, আর যারা পুরান আছেন তারাও একটু রিক্যাপ করেন। আর হচ্ছে এটাই আমরা আজকে ভার্বালটাই পড়বো বেসিক্যালি। আর হচ্ছে কি কোয়ান্টের ক্ষেত্রে ধরেন 2 দিন গ্যাপ থাকবে আমাদের ভার্বাল করার পরে, এগুলো সম্পর্কে আইডিয়া নেবেন, একটু ঘাটাঘাটি করবেন, তারপরে কোয়ান্টের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, তো কোয়ান্টের হোমওয়ার্কটা করে আসবেন। এখন বলতে পারেন ভাই আমি তো বেসিক আমি কিছু পড়িই না, আপনি আমাকে কি হোমওয়ার্ক দিবেন? আপনাকে হোমওয়ার্ক দিব আপনার বিগত 15 বছর যা পড়ে আসছেন সেই অনুযায়ী। আপনি কি করবেন, কোয়ান্টের ক্ষেত্রে যেটা হোমওয়ার্ক থাকবে, নেক্সট দিনই কিন্তু কোয়ান্ট ক্লাস। সো কোয়ান্টের হোমওয়ার্ক যেহেতু থাকবে, কোয়ান্টের ক্ষেত্রে আমি হচ্ছে 3টাকেই 2টা চ্যাপ্টার দিয়ে দিব। ঠিক আছে, চ্যাপ্টার 5LB চ্যাপ্টার দিয়ে দিব। এই চ্যাপ্টারগুলা কি করবেন, সুন্দর করে নিজে সলভ করবেন। নিজে সলভ করতে গিয়ে হয়তো অনেক কিছু পারবেন না, সমস্যা নেই, ঘাটাঘাটি করেন, অনলাইন করেন, টপিকটা দেখেন বুঝেন কিনা। অনেক ওয়ার্ড দেখবেন মনে নাই, যেমন হচ্ছে এখানে যে অফ বলতে যে ইনটু বোঝায় হয়তো আপনি ক্লিয়ার না, ইজ বলতে যে ইকুয়াল বোঝায় এটা হয়তো ক্লিয়ার না, এগুলা সবই দেখবেন। হয়তো বা 2টা চ্যাপ্টার 3টা চ্যাপ্টারে টোটাল 60টা মতো ম্যাথ থাকবে বা 70টা। এই ম্যাথগুলো একটু করে আসবেন, ম্যাথগুলো কিন্তু কঠিন না, ছোট, আমি কিন্তু এক ক্লাসই করাবো সবগুলা। এগুলো নিজ দায়িত্বে করে আসবেন, করলে হবে কি
আপনি হয়তো মানে অনেক কঠিন লাগতেছে, অনেক সময় লাগছে, সমস্যা নাই, এগুলো ক্লাসে করলে তখন আমি প্রথমে ক্লাস শুরু করার আগে বেসিক পড়াবো। যে বেসিকটা আপনার খুব দরকার ছিল, মিসিং ছিল, এগুলো ক্লিয়ার হবে, বা আপনি যেটা জানতেন সেটা আমাদের সাথে শেয়ার করবেন, অ্যালাইন করে বেসিকটা ক্লিয়ার করব। 5LBর ম্যাথগুলো আমরা সলভ করব, ঠিক আছে, যেটাতে যার যার সমস্যা ছিল সেগুলো সলভ করে অ্যালাইন করে এই দুইটা চ্যাপ্টার যখন দুইটা জিনিস যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমি বলবো এই চ্যাপ্টারগুলোরই KMF এর ম্যাথ আমি লাগাই দিব, এই ম্যাথগুলো করে আসবেন। তার মানে আপনি বেসিক শিখলেন, আপনি মিডিয়াম লেভেল শিখলেন, KMF শিখলেন একই চ্যাপ্টারের উপরে। সো দুইটা ক্লাস এইভাবে যাবে, এইভাবে যায়। সো এরকম তিনটা করে চ্যাপ্টার দিব, এভাবে শেষ হয়ে যাবে। আর বারবার রেগুলার বারবারের মতো যাবে। বুঝাইতে পারছি যে হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে আপনার বেসিক নলেজ দিয়ে যতটুকু পারেন করে আসবেন, বাকিটা তো এখানে করতেছি না। ক্লিয়ার সবাই? বুঝছেন আপনারা? জি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আসি বারবালের। তো বারবালে হচ্ছে আজকে প্রথম ক্লাস। সেখানে যেটা জানতে হয় প্রথমত সেটা হচ্ছে বারবাল আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, কি হওয়া উচিত ছিল, কিভাবে আমরা মানে সলিউশনটা করব। সো বারবালে A to Z আপনারা এখানে পাবেন, কোশ্চেন প্যাটার্ন সহ পাবেন। সো কোশ্চেন টাইপে আমরা যদি বলি, বারবাল আসলে 4 রকমের কোশ্চেনের হচ্ছে তাদের ধরন দেখায়। প্রথমত হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক বা টিসিএসসি হচ্ছে টেস্ট কমপ্লিশন, অর্থাৎ এটা জানার জন্য আপনাকে লজিক জানতে হবে। প্রথমত কথা হচ্ছে লজিক। তারা কিন্তু আপনাকে 9-10-এ যেমন আমরা পড়তাম যে গতানুগতিক হচ্ছে একটা গ্যাপ ফিল পড়তাম, একটা গ্যাপ ফিল পূরণ করতে বলতো, এইরকম তারা চায় না। ইটিএস সবসময় চাবে হচ্ছে ট্যাপ ইউজ করে একটা লজিক এখানে ইউজ করেন, যে লজিকটা এই কোশ্চেনের সাথে একদম কাছাকাছি যায়, এই লজিকটা এখানে খুঁজতে বলছে। আপনাকে কিন্তু এটা অন্যভাবে খুঁজতে বলে নাই যে আপনার কি বলে এই গ্যাপ ফিল্ডে পূরণ করে দাও, আপনার পড়তে যায় মনে হইলো যে এখানে হ্যাঁ ইজি হবে, বাট আপনার লজিক এখানে বলতেছে ইজি না, এটা হচ্ছে হার্ড, লেখাটা হার্ড হবে। সো এই লজিকটা, অর্থাৎ এই লজিক হইতে হবে এরকম গ্যাপে এখানে বসাইতে হবে। এখন আপনি লজিক ধরবেন কীভাবে, এগুলোর জন্য আমরা শিখবো যে ভিতরে ভিতরে কী কী আছে, কিছু টেকনিক শিখবো। তার মানে আপনারা এই জিনিসটা থেকে বের করতে হবে কি লজিক। এখন এক একজনের লজিক বের করতে এক একজনের 1 মাস লাগবে, এক একজনের 2 মাস লাগবে, এক একজন 6 মাস লাগতে পারে। কিন্তু আপনি যদি রেগুলার হোমওয়ার্কটা করেন এবং রেগুলার পড়া পড়েন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার 1 মাসে লজিক ধরা বের হয়ে যাবে, সলভ করতে পারবেন অন্তত। বাকিটা সেলফ যতটুকু প্রিপারেশন নেবেন ততটুকুই পাবেন। আমার জায়গা থেকে আমি 100% দিব। এখন তবে কোনো জিনিস অনুমান করে এখানে বসানো যাবে না, মানে আপনি লজিক ধরতে পারেন, আপনি অনুমান করছেন গ্যাপে এটা বসতে পারে, তাহলে আনসার 100% ভুল হবে। অনুমান করে আনসার হয় না মানে ইটিএস এর কোশ্চেনে। সো এরকম সিঙ্গেল ব্ল্যাঙ্ক থাকে। তো আপনাদের সেকশন থাকবে 2টা, বারবাল এরপরে কোয়ান থাকে, অথবা প্রথম কোয়ান পরে বারবাল, তারপর আবার বারবাল, তারপর আবার কোয়ান। প্রথম সেকশনে থাকে 12টা করে, পরের সেকশনে থাকে 15টা করে। এই 12টার মধ্যে একটা থাকে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, একটা থাকে ডাবল ব্ল্যাঙ্ক, একটা থাকে হচ্ছে আরসি ট্রিপল ব্ল্যাঙ্ক, অথবা ডাবল ব্ল্যাঙ্ক দুইটাও থাকতে পারে। তারপরে আরসি থাকে, তারপর 2টা থাকে আরসি, তারপরে হচ্ছে এসি থাকে 4টা, এসি যেটা কথা তখন বলতেছিলাম, এসি থাকে 4টা, তারপর আবার আরসি থাকে। ঠিক আছে, এই যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, এরকম সিঙ্গেল একটা গ্যাপ থাকবে শুধুমাত্র, তখন আমরা বলি সিঙ্গেল ব্ল্যাঙ্ক। যখন ডাবল 2টা ব্ল্যাঙ্ক থাকে একটা পেজের মধ্যে তখন থেকে ডাবল ব্ল্যাঙ্ক, যখন 3টা থাকে তখন ট্রিপল ব্ল্যাঙ্ক। সো 3টা ব্ল্যাঙ্ক থাকলে 3টাই হইতে হবে, তখন আপনাকে 1.5 মার্ক দিবে, 2টা হইলেই 1.5 দিবে, আর একটা হইলেই 1.5 দিবে। সো আমি বলি যারা হচ্ছে বারবার উইক তাদের ক্ষেত্রে ট্রিপল ব্ল্যাঙ্কটা অ্যাভয়েড করলো, ফার্স্ট ব্ল্যাঙ্ক, এখানে ডাবল ব্ল্যাঙ্ক, আর এখানে এসি পেয়ারগুলো যদি করতে পারেন তাহলে 155 চলে যেতে পারবেন। সাথে আপনি যদি আরসি কয়েকটা করতে পারেন, এই হচ্ছে আপনাদের আসে 3CSC। আর এসির ক্ষেত্রে সেম জিনিস, একটা এসি জাস্ট একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, একটা গ্যাপ থাকবে, বাট অপশন থাকবে 6টা মানে হচ্ছে ম্যাক্সিমাম 3টা পেয়ার হতে পারে। তার মানে কি আপনি যদি পেয়ার করতে পারেন তখন আপনার 30.33% আছে অ্যাকুরেসি হওয়ার সম্ভাবনা। আর যদি পেয়ার একটা না করতে পারেন আপনার 0% অ্যাকুরেসি। আপনি কোশ্চেন বুঝছেন, একটা জানেন আরেকটা জানেন না, তখন 0% অ্যাকুরেসি, আপনি যতই পারেন আরেকটা মিলাতে পারবেন না। এই জন্যে তবে ম্যাক্সিমাম অঙ্কতে হয় কি, ম্যাক্সিমাম এসিতে হয় কি আপনার জাস্ট একটাই পেয়ার থাকে অথবা 2টা থাকে, তখন কিন্তু আপনি হচ্ছে কোশ্চেন না পড়ে একটা যেটাতে পেয়ার আছে আনসার সরাসরি, অথবা 2টা আছে আপনি 50-50 চান্স আছে আনসার হওয়ার। সো এই পেয়ারটা কি পরিমাণে ইম্পর্টেন্ট বোঝা গেছে বাকিরা? জি। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, আমরা যদি ক্লাস শেষ হয়ে যায় সুন্দর করে আপনারা পরের লিঙ্কে চলে আসবেন, যেটা অল্টারনেটিভ 1, ঠিক আছে? ওকে, সাথে সাথে চলে আসেন, ঠিক আছে। তারপরে আরসির ক্ষেত্রে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। এখানে হচ্ছে প্যাসেজ থাকবে, একটা প্যাসেজ থাকবে একের অধিক, প্রথমটাতে 2-3টা থাকবে, পরেরটাতে 2-3টা থাকবে সেম।
সো প্যাসেজ যেটা থাকবে, প্যাসেজ আন্ডারে কোশ্চেন থাকবে। সো প্যাসেজ যখন একটু মিডিয়াম হার্ড থাকবে, মানে একটু শর্টের মধ্যে একটু লম্বা আর কি, বড়টা পাবেন না, শর্টের মধ্যে একটু লম্বা থাকবে একটা, আর শর্ট থাকবে একটা। এই শর্ট থাকবে 2-3টার মতো, আর শর্টের মতো লম্বা থাকবে একটা অথবা 2টা। সো আরসির আন্ডারে কোশ্চেন থাকবে, এই আরসি আর ক্রিটিক্যাল রিজনিং মিলে আপনাকে 13 মার্ক থাকবে, আর এই পুরাটা মিলে আপনাকে থাকবে বাকি 13 অথবা 14। সো এই জিনিসটা আপনাকে ক্লিয়ার কাট থাকতে হবে যে কত মার্ক আছে, এই মার্ক থেকে আপনার স্কোর আনতে হবে। ওকে, তার মানে ক্রিটিক্যাল রিজনিং কি, ক্রিটিক্যাল রিজনিং একটু পরে পড়বো আসলে এই জিনিসগুলো কি। ওকে, তাহলে কোশ্চেন টাইপ বুঝতে পারছেন বারবারের? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা যাই হচ্ছে পরে। আচ্ছা, কোশ্চেন, আচ্ছা কিছু বলবেন? আচ্ছা আমরা ক্লাস ওইখানে নেওয়া যায়, হাত তোলার আগে কোশ্চেন করে ফেললি, একটু জিজ্ঞেস করে, কারণ এই বারবার আসছে তো। জি ভাই বলেন। ভাইয়া কোন ধরনের কি নেগেটিভ মার্কিং আছে মানে না, নেগেটিভ আনসার না মার্কিং হইলে? নাই, তবে আপনি যদি ইজি ইজি সেকশন ভুল করেন তখন আপনার কি বলে পেনাল্টি খাবেন আর কি। ধরেন আপনি ভার্বালের ক্ষেত্রে এই ইজিগুলো সবগুলো পারছেন, হার্ড একটা পেয়ে গেছেন, তখন আপনার হইবে কি যে আপনি হয়তো বা পাওয়ার কথা ছিল 144, পেয়ে গেছেন 148, আপনাকে বোনাস দিয়েছে তারা, ঠিক আছে। এখন ধরেন আপনি ইজি এমন ভুল করছেন যে ইজিগুলো কয়েকটা ভুল করছেন, তখন আপনার পাওয়ার কথা ছিল হয়তো বা 148, আপনাকে দিলে হয়তো বা 142, বুঝছেন? তো আচ্ছা ম্যাক্সিমাম আচ্ছা কথা বুঝতে ইজি পারছি। ভুল করা যাবে না, ইজি আর হার্ড যদি কোনোভাবে পারেন তখন আপনি মার্ক বেড়ে যাবে, ওটু মার্ক বেড়ে যাবে। ধরেন আপনার হয়তো বা 10টা হয়েছে, আপনার পাওয়ার কথা ছিল কত 144-45, আপনি পাইছেন 152। কেন পাইছেন? আপনাকে বোনাস দিয়েছে, বুঝতে পারছেন? ওকে, এই ঠিক আছে জিনিসটা এক করতে হবে। মানে আমার কথা হচ্ছে ইজিগুলো ভুল করা যাবে না আর কি, ওদের কথা হচ্ছে এটা। ওকে ঠিক আছে, তাহলে কোশ্চেন টাইপের হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, আমরা জানি সিঙ্গেল, ডাবল, ট্রিপল থাকে, এসি পেয়ার থাকে। এগুলোর জন্য স্ট্র্যাটেজি একটাই, সেটা হচ্ছে সাপোর্ট অথবা কন্ট্রাস্ট অথবা আইডিয়া সিমিলারিটি। অর্থাৎ এই একটা গ্যাপের সাথে এই বাকি লেখাটার লজিকের একটা সাপোর্ট খুঁজে বের করব, অথবা বাকি লেখাটার সাথে সে অ্যান্টোনিয়াম খোঁজ করব, অর্থাৎ কন্ট্রাস্ট ইউজ করব। বাকিটা একটা কথা বলছে বা আরেকজন আরেক কথা বলছে, কন্ট্রাস্ট ইউজ করব। কন্ট্রাস্টের জন্য কিভাবে চিনবো এগুলো আছে, যেমন সাপোর্টের জন্য চিনবো এরকম যে আপনার এখানে থাকবে হচ্ছে বিকজ, আপনার কমা থাকবে, সেমিকোলন থাকবে, কমা থাকবে, ডট থাকবে, এগুলো দেখলে বুঝবো একটা লাইনের সাথে এক লাইন সাপোর্ট আছে। এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাব। বিকজ থাকবে, কোলন থাকবে, কমা থাকবে, সিন্স থাকবে, এরপর হচ্ছে দ্যাট থাকবে। এগুলো যদি আমি কোনো সেন্টেন্সে পাই তাহলে বুঝবো যে তার পিছনে যে কথা বলতেছে সামনে আরেক একই কথা বলতেছে। অথবা ধরেন একটা লাইন আছে, লাইনের মধ্যে গ্যাপটা এখানে আছে আর বাকি লেখাটা এখানে আছে, এর মধ্যে এখানে একটা কমা আছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে যে কথা বলবে সেই কথাটার সাপোর্ট করে এখানে আসবে। অর্থাৎ এখানে যে ভাইব পাবো এই ভাইব এখানে বসাই দিব। অর্থাৎ আপনি যদি পড়াশোনার মিনিং নাও বুঝেন, আপনি যদি জাস্ট বুঝেন যে কোন অপশনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ঠিক আছে। ধরেন এখানে পুরো জিনিসটা বলতেছে নেগেটিভ কথা, তাহলে এই সামনে আসবে কি নেগেটিভ আসবে কমার কারণে। সো নেগেটিভ যদি আসে তাহলে অপশন গিয়ে দেখেন শুধু একটা অপশনই পেয়েছেন নেগেটিভ, তাহলে আনসার কি মিনিং না পড়েও কি আপনি পারতেছেন না নেগেটিভ বসাইতে। এই জিনিসটা বিল্ড আপ হবে আস্তে আস্তে, বোঝা গেছে? আপনি জাস্ট ওয়ার্ড যদি ধরতে পারেন কোনটা পজিটিভ ওয়ার্ড কোনটা নেগেটিভ ওয়ার্ড, তাও আনসার করতে পারবেন। সো এটা হচ্ছে সাপোর্টের ক্ষেত্রে চিনার জন্য বিকজ পাবেন, কমা, সেমিকোলন, এরপর হচ্ছে সিন্স, দ্যাট। অর্পিতা আর কি আছে, আর কিছু মনে পড়ে? এন্ড এর আগে পরে সেম পাবেন। ওকে, কন্ট্রাস্টের ক্ষেত্রে হচ্ছে আপনি পাবেন হচ্ছে বাট, আপনি পাবেন দেন, তারপরে আপনি আরো পাবেন হচ্ছে কি সিম। আচ্ছা ঠিক আছে, এইগুলো পরে শিখবো। বাট, দেন, তারপর আর কি আছে? Yet, yet, ইয়েট, হাউএভার, however, while, তারপর দো, তাই না? ডিসপাইট। দো, অলদো, তারপর হচ্ছে ডেসপাইট, আর কি while, ইনস্পাইট অফ। ওয়াইল, ইন স্পাইট অফ। এই যে এগুলো দেখলে চিনবো জাস্ট হচ্ছে তার আইডিয়ার উল্টাটা বসবে, আর কিচ্ছু না। অথবা কমা থাকলে বুঝবো যে এখানে বসতেছে। বাট হচ্ছে আমরা এটা দিয়ে বুঝি হচ্ছে যখন মাঝখানে বাট আছে তাহলে বুঝবো এখানে যে কথা বলছে উল্টাটা এখানে বসাই দিব। এই জিনিসটাই আসলে আলটিমেটলি ইটিএস চাচ্ছে কি এইটুকু কে বুঝতেছে, এইটুকু বুঝারটাই দরকার। আরেকটা হচ্ছে আইডিয়া সিমিলারিটি, অনেক সময় এই দুইটার কোনোটাই পাবেন না, তখন আপনার পুরো আইডিয়ার সিমিলার কোন ভাইবে যাচ্ছে ভাইবটা খুঁজতে হবে। এগুলো হচ্ছে হার্ড কোশ্চেনে থাকে অথবা মিডিয়াম কোশ্চেনে থাকে, তখন আইডিয়া সিমিলারিটি খুঁজতে হয়।
এই টাইপের হচ্ছে আমাদের আনসার করতে। এখন আমরা এগুলো কোশ্চেন করা সলভ করার সময় এগুলো সবই পাবো, জাস্ট আপনাদের কাছে নোট করে বাসায় বাসায় পড়া। সো এই হচ্ছে আপনাদের এটা বেসিক একটা ধারণা পাইছেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া জি পাইছি। ভাইয়া। ওকে ঠিক আছে। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশন তো আমরা টিসিএসসি তো বুঝলাম কি টাইপের আসতে পারে। রিডিং কম্প্রিহেনশনে আমরা কি হয়তো বা এতদিন জানতামও না যে আমাদের আরসি আসলে কোশ্চেন টাইপ আছে 8টা, 8 রকমের কোশ্চেন আছে। সেইখান থেকে সব থেকে বেশি আছে এই যে প্রথম কয়েকটা, ঠিক আছে, এই কয়েকটা এবং হচ্ছে এইখান থেকে কয়েকটা, এই টাইপের কোশ্চেন বেশি আছে। এখন যদি আমি কোশ্চেন টাইপ চিনি যে কাকে কি রকম অ্যাপ্রোচ করব, তখন কিন্তু আমাদের জন্য সহজ হয়ে গেল। আরসিটা পড়ে কিভাবে পড়া উচিত, কোশ্চেনে দেখছি একরকম, সেটা হওয়া উচিত। সো আমরা তো জানতে হবে আগে কোশ্চেন কিরকম আছে। সো ইটিএস এর সরাসরি আপনি ইটিএস বই পড়ে গেলেন, আপনার কোশ্চেন একটা বললো, আপনি কোশ্চেন পড়ে আর বুঝতে পারলেন না যে আমি আরসি থেকে প্যাসেজটা থেকে কি আসলে আনবো। এটা হয় কিনা আপনাদের যারা আগে দিচ্ছেন বা দিচ্ছেন, প্যাসেজটাও পড়ে ফেলছেন, কোশ্চেনও হয়ে গেছে, বাট কোশ্চেন থেকে আসলে কি নিব সেটা নিয়ে টেনশন হয় না? এটা কি ফেস করছেন আগের যেটা? এক্স্যাক্টলি ভাইয়া, এটাই হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এই জিনিসটা হয় বিদায় হচ্ছে আমাদের জানতে হবে যে আসলে কোশ্চেন থেকে কি চাইছে এবং প্যাসেজ থেকে আমি কি আনবো। ওকে, প্রথম হচ্ছে কোশ্চেন হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন। ফ্যাকচুয়াল কোশ্চেন কি? ফ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ আপনাকে সরি মানে কে আসছে এখন। আচ্ছা, ফ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে ইয়েস নো কোশ্চেন, এগুলো আমরা পরে পাবো। আচ্ছা, আমরা প্রথমে দেখি ফ্যাকচুয়াল কোশ্চেন, নন ফ্যাকচুয়াল কোশ্চেন, সামারি কোশ্চেন, ইনফারেন্স কোশ্চেন, রেটোরিক্যাল পারপাস কোশ্চেন, অথর পারপাস কোশ্চেন, সেন্টেন্স ফাংশন কোশ্চেন, ওয়ার্ড মিনিং কোশ্চেন। আমি যখন কোশ্চেন পড়াবো, সলভ করবো, মাথায় রাখবেন আমি জিজ্ঞাসা করবো সবাইকে এটা কোন টাইপের কোশ্চেন, আপনাদের কিন্তু বলতে হবে এবং এটা মাথায় মুখস্থ ঠুটস্থ আন্তস্থ করে নিতে হবে এগুলো কি। কারণ এগুলো জানার পরে আপনি আরসি থেকে মানে হিডেন গুলা নিয়ে আসতে পারবেন। এই যে ফ্যাকচুয়াল কোশ্চেন, ফ্যাকচুয়াল কোশ্চেনের চেনার জন্য উপায় হচ্ছে আপনাকে সুন্দর করে প্যাসেজে থাকবে, কোশ্চেনে থাকবে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ যে কোনো কোশ্চেনে থাকবে, অথবা প্যাসেজ অ্যাসার্ট দ্যাট, ঠিক আছে, এই তিনটা লেখা থাকবে, দুইটা লেখা থাকবে, লাইন সহ বলে দিবে ওই কোশ্চেনে ওই প্যাসেজের অনুযায়ী চাইছে একটা কোশ্চেন, তখন বলে ফ্যাকচুয়াল কোশ্চেন। আর ফ্যাকচুয়াল কোশ্চেন মানে কি? ফ্যাকচুয়াল কোশ্চেনের আনসার সব সময় প্যাসেজে পাবেন, সব সময় প্যাসেজে হুবহু পাবেন। ফ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে ইয়েস নো টাইপের, যে বলে যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজে আসলে সে কি বলতে চাইছে, তাহলে হুবহু প্যাসেজের কারণগুলো পাবেন, মানে যেটা সত্য এটা সত্য। সো আমরা আরসি করার ক্ষেত্রে সব থেকে সহজ বড় টেকনিক হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। আমরা কি করি আরসি করার সময় আনসার খুঁজি না, আমরা খুঁজি যে কোনগুলো হবে না, রিলেটেড না, এগুলো বাদ দেই, বেস্ট অ্যাপ্রোপ্রিয়েটটাকে আমরা সলভ হিসাবে দেই। অর্থাৎ আমরা কি করব, প্যাসেজ পড়ার পরে প্যাসেজে কোনটা নাই, কোনটা বলে নাই, এটা খুঁজছে খুঁজবো, মানে প্যাসেজ আছে কোনটা এটা খুঁজছে খুঁজবো, কি বলে নাই কাটতে কাটতে আমরা একটাকে জাস্টিফাই করব। সো এই জিনিসটা বিল্ড আপ হইতে হবে, তখন আমরা আনসার পাবো। আমরা পরে গেলাম আমার কাছে মনে হচ্ছে এটা আনসার, এভাবে যাইতে হবে না। আমরা অনেক ওয়ার্ড পাবো, অনেক কিছু পাবো যেখান থেকে আমরা কাটতে পারবো। যেমন স্পেশাল ক্যারেক্টার বলি, যেমন নো ওয়ান, যদি অপশনে থাকে নো ওয়ান, এই আনসারটা কোনো জীবনও জিন্দিগিতে আনসার হবে না। সো আপনি যখন অপশনে পেয়েছেন নো ওয়ান, কাটা। যদি দেখেন অনলি ওয়ার্ডটা আছে, কোনোভাবে অনলি ওয়ার্ডটা আছে, কাটা। যদি দেখেন হচ্ছে অল ওয়ার্ডটা আছে, অল পিপল, এটা কাটা। সো এইসব ওয়ার্ড কিন্তু একটা না একটা অপশনে থাকবে, এগুলো থাকলে সবার আগে অপশনটা কাটা। তার মানে কি আমরা অপশন কাটা শিখতে হবে, দেন আমরা যেগুলা নিয়ে কনফিডেন্ট একটু সেগুলোকে একটু জাস্টিফাই করবো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজের যদি থাকে, ফ্যাকচুয়াল কোশ্চেনের আনসার সবসময় কোথায় পাবো? ফ্যাকচুয়াল কোশ্চেনের আনসার সবসময় কোথায় পাবো? প্যাসেজে পাবো। এটা নিয়ে ভাবতে হবে না, আইডিয়া করতে হবে আমার, ভাবতে হবে কোথায়। আপনি যদি প্যাসেজটা ভালোভাবে বুঝেন, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজের আনসার সবসময় প্যাসেজে পাবেন। এবং মাথায় রাখবেন এটা সব থেকে সহজ থাকে। কেন সহজ? আপনি যদি প্যাসেজ বুঝেন আপনি আনসার করতে পারবেন, এবং আপনাকে আইডিয়া করতে হবে না হ্যাঁ কি বলতে চাচ্ছে, কি বুঝাইতে চাচ্ছে, এরকম না। সরাসরি প্যাসেজে পাবেন, আপনি সরাসরি প্যাসেজে চলে যাবেন, প্যাসেজ থেকে আনসার করে দিবেন। সো ওই প্যাসেজে যাবেন, ওইখানে যে কথাটা এই কথাটা যেখানে বলছে এখান থেকে জাস্ট কয়েকটা কারণ থাকবে, একটা কারণ এখানে বসে দিবেন, চলে যাবে। সো ফ্যাকচুয়াল কোশ্চেন প্রথমটা, ফ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে কোশ্চেনগুলো যখন পাবো বুঝবো যে এটা প্যাসেজে আছে, আমি একটা প্যাসেজে আবার যাব, যা এখান থেকে জাস্টিফাই করে আনসারটা বসাই দিব। ক্লিয়ার সবাই ফ্যাকচুয়াল কোশ্চেন ব্যাপারে? এবং চিনবো তো ফ্যাকচুয়াল কোশ্চেন কোনগুলা? জি ভাই। আচ্ছা,
আচ্ছা, নন ফ্যাকচুয়াল বা নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন এগুলো হচ্ছে কি, যেমন এর আগে ছিল যে নিচের কোনটা সত্য, ওই যে বা যদি বাংলা বলি নিচের কোনটা সত্য ছিল, এখন হচ্ছে নিচের কোনটা সত্য নয়, মানে নন ফ্যাকচুয়াল বা নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন। এগুলোর ক্ষেত্রে কি বলা থাকে যে দ্য প্যাসেজ প্রোভাইড ইনফরমেশন অফ ইচ অফ দ্য অ্যাকসেপ্ট, লাস্টে অ্যাকসেপ্ট থাকে, মানে বলে যে সবই আছে কোনটা নাই। তাহলে অপশনে দেখবেন 4টায় কারেক্ট আনসার থাকে, একটা নেগেটিভ আনসার থাকে, এটা বের করতে হবে। তার মানে প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে, এটাও প্যাসেজে আছে, হুবহু প্যাসেজে পাবো, তবে এখানে হচ্ছে সবগুলো আনসারই সেম মনে হবে, কারণ সবগুলো আনসার তো আছে প্যাসেজে, একটা নাই সেটা খুঁজে বের করতে হবে। সো ফ্যাকচুয়াল এবং নন ফ্যাকচুয়াল আমরা প্যাসেজেই পাবো, তবে এটা খুব একটু বেশি আসে না, আসে ফ্যাকচুয়াল কোশ্চেন মোটামুটি সবাই পাবেন পরীক্ষা হলে। সো ফ্যাকচুয়াল ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আমরা কোশ্চেন পড়বো সবই। সো ফ্যাকচুয়াল কোশ্চেন পাবেন। সো এগুলা কোথায়, এগুলা হচ্ছে সরাসরি প্যাসেজে পাবেন, তবে এটা হচ্ছে নিচের কোনটা সত্য নয়, অর্থাৎ 4টা অপশন সত্য থাকবে, একটা সত্য নয়, সেটাকে বের করতে হবে। ক্লিয়ার? নেগেটিভ ফ্যাকচুয়াল বুঝছেন, চিনবেন কিভাবে, জি বুঝছেন তো? জি এই যে অ্যাকসেপ্ট থাকবে। সামারি কোশ্চেন, সামারি কোশ্চেন বা মেইন পারপাস কোশ্চেন, ঠিক আছে? মেইন পারপাস কোশ্চেন, সামারি কোশ্চেন বলতে পুরো প্যাসেজটা কি নিয়ে কথা বলতেছে, আসলে পুরো প্যাসেজটা কি নিয়ে কথা বলতেছে এটা বের করাটার নাম হচ্ছে সামারি কোশ্চেন। সো পুরো প্যাসেজটা কি নিয়ে বলছে এটা চেনার জন্য কি আপনাকে বলবে দ্য প্যাসেজ প্রাইমারি কনসার্ন, এরপরে বলবে যে দ্য প্যাসেজ হোল এজ এ হোল হিসেবে কি চিন্তা করছে, তারপর দ্য প্যাসেজ মোস্টলি ক্লোজড, এই যে বেসড অন দ্য ইনফরমেশন কন্টেন্ট ইন দ্য প্যাসেজ, টোটাল প্যাসেজে ইনফরমেশন যেটা দিয়েছে সেটা নিয়ে কি বলতে চাচ্ছে। তারপরে যে সাপোর্টেড, এই যে উইচ স্টেটমেন্ট সাপোর্টেড বাই দ্য প্যাসেজ, মানে পুরো প্যাসেজটা কি নিয়ে সাপোর্ট করতেছে, তারপর পুরো আর্গুমেন্টটা অ্যাজাম্পশন আর্গুমেন্টটা কি নিয়ে সাপোর্ট করতেছে, মানে এগুলো মানে হচ্ছে মেইন পারপাস, অথবা বলা থাকে মেইন আইডিয়া বা মেইন পারপাস। তাহলে পুরো প্যাসেজটা যাকে নিয়ে ইন্ডিকেট করা কথা বলবে সে হচ্ছে এটার আনসার, এবং এটা সহজ, এটা আনসার বের করা সহজ। এখানে অথর 2-1 হইতে পারে, একজন হইতে পারে, এগুলো চিনবো আমরা, আমরা লাস্টে মাথায় রাখবেন, লিপ দিন না কেউ, আমরা চিনবো এগুলা। একটা প্যাসেজে কয়জন অথর কথা বলতেছে এগুলো চিনা খুব ইম্পর্টেন্ট, এগুলো চিনলে এগুলো খুব সহজ। সো সামারি পারপাস বা মেইন পারপাস কি, মেইন পারপাস হচ্ছে পুরো প্যাসেজ যাকে নিয়ে কথা বলতেছে, যে টপিকটা নিয়ে বেশি কথা বলে শেষ করছে সেই টপিকটা হচ্ছে আনসার। অপশনে গিয়ে দেখবেন সেই টপিকটাকে যে গুণগান গাইতেছে সে হচ্ছে আনসার। বুঝা গেছে সামারি কোশ্চেন কি? এবং বাসায় কিন্তু খাতায় লিখে জাস্ট একবার মুখস্থ করে নেবেন, যে কি দেখলে বুঝবেন সামারি কোশ্চেন। ক্লিয়ার? জি ওকে, বাকিরা সবাই রেসপন্স করেন, এগুলো আমার ভালো লাগে যে আপনারা বুঝতেছেন চিনতেছেন এটা। ওকে, ইনফারেন্স কোশ্চেন, ইনফারেন্স কোশ্চেন হচ্ছে অনুমান করা, ইনফারেন্স মানে হচ্ছে অনুমান করা। এই কোশ্চেনটা একটু হার্ড, তবে বুঝে গেলে সহজ। এই কোশ্চেনটা সরাসরি কোশ্চেনে পাবেন না, মানে আপনি প্যাসেজে সরাসরি আসবেন, আই সেই লাইনটা খুঁজবেন, আপনি আনসার করতে পারবেন না, আপনাকে দিয়ে হবে না। এই কোশ্চেনটা হচ্ছে কি এরকম, যে ধরেন আপনি ভাত খাবেন ডান হাত দিয়ে, আপনি বলছেন যে আমি আমার ডান হাত দিয়ে ভাত খাবো, কোশ্চেনটা প্যাসেজে এটাই বলছে আপনি ডান হাত দিয়ে ভাত খান। অপশনে থাকবে কি জানেন, আপনি আসলে ডান হাত দিয়ে ভাত খান না, ঠিক আছে, বাম হাত দিয়ে ভাত খান না, তার মানে কি দিয়ে খান আপনি, মানে অপশনে পাবেন বাম হাত দিয়ে ভাত খান, আলটিমেটলি ডান হাত দিয়ে খান। তাহলে আপনি যখন ইনফারেন্স কোশ্চেন পাবেন তখন কি খুঁজবেন, উল্টাটা খুঁজবেন না? অপশন আসলে আমরা অনুমান করে আনকমন উল্টাটা খুঁজে আসি। ওকে, রিপিট করতেছি মেবি কারোটা। ওকে, মাউথটা অফ রাখেন, সমস্যা নেই। তাহলে ইনফারেন্স কোশ্চেনে আমরা উল্টাটা খুঁজে আসি। এখন ইনফারেন্স চিনব কিভাবে, আমাকে বলে দিবে দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট, এগুলো আমরা অ্যাপ্লাই করা শিখবো যখন প্রশ্ন সলভ করব। দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট, দ্য প্যাসেজ ইনফার দ্যাট, দ্য প্যাসেজ ইমপ্লাই দ্যাট, এগুলো মানে হচ্ছে প্যাসেজে এই জিনিসটা সম্পর্কে সে আসলে কি ধারণা নিয়েছিল। এই ধারণা থেকে হয়তো বা এখানে বলছিল যে ব্ল্যাকরা ভালো, জাস্ট সে উল্টা দিকে এখানে বলবে যে হোয়াইটরা ভালো না, হোয়াইটরা ভালো না মানে খারাপ, হোয়াইটরা খারাপ, তার মানে কি ব্ল্যাকরা ভালো। এই জিনিসটা খুঁজতে হবে, এইটার জন্য একটু লজিক গ্রো করতে হবে। এই লজিক গ্রোটা পরীক্ষা দিতে দিতে আসবে। ওকে,
ওকে, শুনতে পাচ্ছেন আমাকে? জি। ওকে, ঠিক আছে। তাহলে যেটা বলতেছিলাম, সো ইনফারেন্স কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব সেগুলো পরে জানবো। জাস্ট কোনটা ইনফারেন্স কোশ্চেন এটা নিয়ে তো কারো সমস্যা নেই। কারো কোশ্চেন আছে আর? ইনফারেন্স কোশ্চেন দেখলে চিনবো না? জি। ওকে, আচ্ছা, রেটোরিক্যাল পারপাস কোশ্চেন, এই কোশ্চেনটা অ্যাজ লাইক ইজ ইনফারেন্স কোশ্চেন, তবে এই কোশ্চেনটা হচ্ছে আপনি ধরতে পারেন অথর পারপাস কোশ্চেনের সাথে মিল। মানে আপনার অথর কি কথা বলতেছে, অথর একটা প্যাসেজ যখন কথা বলে, এখানে কিন্তু অথর কেউ একজন লিখতেছে জিনিসটা। এখন একটা প্যাসেজে একের অধিকও অথর থাকতে পারে, হয়তো বা একজন অথর কথা বলতেছে, অথবা একের অধিক হচ্ছে অথর কথা বলতেছে। একের অধিক অথর কথা বলতেছে চিনবো কিভাবে? কোশ্চেন প্যাসেজে চিনার সব থেকে সহজ উপায় হচ্ছে এখানে থাকবে কি, বাট, হাউএভার, ইয়েট, এই তিনটা ওয়ার্ড যদি কোনোভাবে দেখে ফেলেন প্যাসেজের মধ্যে আছে, তখন বুঝবেন এই প্যাসেজে একের অধিক অথর আছে। এক অথর হয়তো বা বলছে তুমি ভালো, আরেক অথর বলছে না না সে ভালো না, আবার সে এসে জাস্টিফাই করে বলবো যে না না সে ভালো। এই যে প্যাসেজটা লেখে সে হয়তো বা এমন ভাবে স্ট্রাকচারে সাজাইতে পারে যে প্রথমে হচ্ছে সে একটা কথা বললো, হাউএভার দিয়া আরেকজন এসে সে উল্টাইলো, আবার সে এসে বললো যে না তুমি যেটা বলছো তুমি ভুল, আমি যেটা বলছি সেটাই সত্য। আবার হইতে পারে এরকম যে প্রথমে একজন কথা বলছে, অথর হাউএভার বাট ইয়ের দিয়া সে এসে উল্টাই দিছে। হাউএভার বাট ইয়ের কাজ হচ্ছে কোনো একটা কথাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ নেগেটিভ বুঝিয়ে দেওয়া। আগে যদি হয় যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, হাউএভার বাট ইয়েট হইলে এটা হবে বাংলাদেশ স্বাধীন হয় নাই, অর্থাৎ এটা দিয়ে বুঝে নিতে হবে প্যাসেজে দুইটা অথর আছে এবং প্যাসেজে কন্ট্রাস্ট কথাবার্তা আছে। বোঝা গেছে? একজন আরেকজনের খোঁচা মারতেছে, একজন আরেকজনের কথা মানতেছে না, এই জিনিসটা বুঝতে হবে। এই তিনটা ওয়ার্ড থাকলে অন্য কোনোটাই 100% 180 ডিগ্রি চেঞ্জ করবে না। আপনাকে হয়তো বা মনে হতে পারে নেভারদালেস, হইতে পারে যে অন্য কিছু ওয়ার্ড, কোনো ওয়ার্ডই 100% চেঞ্জ করবে না, একমাত্র এই তিনটা ওয়ার্ড। একদম লাইফ সেভিং কথা বলছি, মাথায় রাখবেন। তিনটা ওয়ার্ড থাকলে বুঝবো অথর কি একের অধিক আছে কি নাই, আছে। একের অধিক অথর আছে, এবং এই তিনটা অথর ওয়ার্ড দিয়ে আমি বুঝে নিব প্যাসেজে আসলে কিভাবে আগানো উচিত। মাথায় রাখবেন এই তিনটা ওয়ার্ডের খেলা যে বুঝতে পারবে তার জন্য আসছি সহজ, এটা যদি না বুঝতে পারবেন তাহলে কঠিন। তাহলে এইগুলো আমরা পড়বো। তার মানে কি অথর হচ্ছে কি, এখন অথরটা যেহেতু দুইটা বা তিনটা হইতে পারে না, আমি তো যেহেতু বললাম অথর দুই তিনটা হইতে পারে। এখন রিটোরিক্যাল পারপাস কোশ্চেন দিয়ে বুঝবেন পুরো প্যাসেজটা যে কথা বলতেছে এই অথরের কথা বলতেছে, এই অথর আসলে এই লাইনটা নিয়ে কি কথা বলছিল। বোঝা গেছে? এই যে অথর অফ দ্য প্যাসেজ থাকবে, লেখাটা থাকবে, মাস্ট বি অথর অফ দ্য প্যাসেজ লেখা থাকবে একটা টপিকের উপরে। তার মানে পুরো প্যাসেজটা যে লেখছে সে আসলে কি বলতে চাইছে সেটা হচ্ছে রিটোরিক্যাল পারপাস কোশ্চেন। বোঝা গেছে? জি। বাকিরা ক্লিয়ার? আরেকজন যদি একটু কনফার্ম করতেন। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা অথর পারপাস কোশ্চেন দেখেন। এখন অথর পারপাস কোশ্চেনটা কি? অথর পারপাস কোশ্চেন আর রিটোরিক্যাল পারপাস কোশ্চেন হচ্ছে অথর, কোনো একটা অথর, যে কেউ অথর হইতে পারে, কোনো একটা লাইনে, স্পেসিফিক লাইনে যে অথর কথা বলতেছে সে অথর কি কথা বলতেছে সেই অথর সম্পর্কে জানতে চাইছে। অর্থাৎ রিটোরিক্যাল পারপাস কোশ্চেন মানে অথর পারপাস কোশ্চেন চেনার একমাত্র উপায় কি, একটা লাইন বলে দিবে। বোঝা গেছে? ওই লাইনটাতে আসলে অথর আসলে বা ওই কথাটা নিয়ে অথর আসলে কি বুঝাইতে চাইছে। ওই অথরটা কে হইতে পারে, অন্য একজন অথর সে হইতে পারে, আবার মেইন অথর হইতে পারে। ওই লাইনে আসলে যে অথর কথা বলছে। বাট যখন রিটোরিক্যাল পারপাস তখন যে মেইন অথর, যে অথর মেইন যে কথা বলছে সে অথরের কথা বলছে। পার্থক্য বুঝছেন দুইটার মধ্যে? জি ভাইয়া। জি। সো রিটোরিক্যাল পারপাস আর অথর পারপাস দেখলে চিনবেন তো কোনটা কি। এখন আপনি যদি রিটোরিক্যাল পারপাস অথর পারপাসে আইসা যদি ভাবেন হচ্ছে পুরো প্যাসেজে কি বলছে, তাহলে কি আপনার আনসারটা হইতো না বা কাটা যেত? অবশ্যই কাটা। কাটা যেত। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, এই কোশ্চেন টাইপ চিনতে হবে। হ্যালো ভাই, আরেকবার একটু বলবেন? মানে আপনাকে দুই রকমের কোশ্চেন টাইপ পাইছেন, অথর পারপাস আর একটা হচ্ছে রিটোরিক্যাল পারপাস। রিটোরিক্যাল অথর পারপাস। অথর পারপাস হচ্ছে কি আপনার একটা স্পেসিফিক ধরেন একটা প্যাসেজ আছে, একটা প্যাসেজে স্পেসিফিক লাইন দিয়েছে যে 15 নাম্বার লাইনটা যে অথর কথা বলছে কি বলতে চাইছে এটা বের করো, এটা হচ্ছে অথর পারপাস। বোঝা গেছে?
আর রিটোরিক্যাল হচ্ছে পুরো প্যাসেজটা আসলে যে লেখছে হয়তো বা সে প্রথমে লেখছে ভালো, পরে আবার হাওয়ার দিয়ে খারাপ আরেকজন লেখছে, সে আবার ভালো লেখছে, অর্থাৎ পুরো প্যাসেজে এই মেইন অথর কি নিয়ে সাপোর্ট দিছে এইটা নিয়ে এইটা জানতে চাইছে, বুঝা গেছে? জি মেইন অথর সম্পর্কে জানতে চাইছে, ওই মাঝখানে কে আইছিল চুটকা বুটকা তাদের আমার দরকার নাই। ক্লিয়ার? জি ওকে, ঠিক আছে। তারপর সেন্টেন্স ফাংশন সবথেকে সহজ জিনিস, যেটা এই প্যাসেজে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মানে ফ্যাকচুয়াল কোশ্চেন সবথেকে সহজ থাকে, নন ফ্যাকচুয়াল কোশ্চেন সবথেকে সহজ থাকে, তার উপর সহজ থাকে সেন্টেন্স ফাংশন। যদি এইটা থাকে, এই তিনটা থেকে তিনটা মার্ক নেওয়া আপনাদের দায়িত্ব। সেন্টেন্স ফাংশন কি? একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সম্পর্ক, অর্থাৎ প্রথম একটা সেন্টেন্স পাইলাম, পরে বাট হাউএভার ইয়েট নাই, তখন সম্পর্ক কি? একজন একজনকে সাপোর্ট করতেছে না? আমি কি বলছি? একমাত্র কে বাট হাউএভার ইয়েট কি করে? এটা বিপরীত বিপরীত নেওয়া যায়। যদি এটা না থাকে তখন কি একটা আরেকটাকে কি করে? সাপোর্ট না কন্ট্রাস্ট করে? সাপোর্ট করে। যদি মাঝখানে হাউএভার থাকে আরেকটা লাইন থাকে তখন এই লাইনটাকে কি করছে? কন্ট্রাস্ট করে। কন্ট্রাস্ট করছে। সো এই জিনিসটা বুঝতে হবে, জাস্ট হচ্ছে যে এই জিনিসটা ক্লিয়ার করতে পারবে, বাট হাউএভার এটা খেলা বুঝতে পারবে, সাপোর্ট কন্ট্রাস্টে খেলা বুঝতে পারবে, সে এই কোশ্চেনে কোনো ঝামেলা নাই। সে এখানে বলবে কি, আপনাকে সুন্দর করে বলবে সেন্টেন্সে আসলে প্যাসেজে মানে সেন্টেন্সে মিসকনসেপশনটা কি, মানে ওই সেন্টেন্সটা জাস্ট অপশনে থাকবে এরকম, সে তাকে সাপোর্ট করছে, সে তাকে সাপোর্ট করে নাই, সে আসলে তাকে সাপোর্ট করছে, সে পিছনে তাকে সাপোর্ট করছে। সো এই সেন্টেন্সটা যখন পাবেন, সে আসলে উপরেরগুলোর সাথে সম্পর্ক হয়, নিচেরগুলোর সাথে না। তো অপশন এইভাবে থাকে যে সে আসলে নিচেরটার সাথে সাপোর্ট করছে, সে নিচেরটার সাথে কন্ট্রাস্ট করছে, সে উপরেরটার সাথে সাপোর্ট করছে, এটার সাথে কন্ট্রাস্ট করছে, এই জিনিসগুলো এইভাবে থাকে। সো এইগুলো দিয়ে আসলে বুঝবো সেন্টেন্স, এই লেখা থাকবে সেন্টেন্স, এই যে সেন্টেন্স এখানে থাকবে, এই যে সেন্টেন্স ফাংশন লেখা থাকবে, এই যে কোনো একটা স্পেসিফিক লাইন দিয়ে থাকবে, এই লাইনটা আসলে ওই লাইনটাকে কেমন কি করতেছে, একটা লাইন উল্লেখ থাকবে, এই লাইনটা আরেক লাইনের সাথে এক সেন্টেন্স ফাংশন এবং অথর পারপাসের মধ্যে পার্থক্য কি? অথর পারপাসে সরাসরি লেখা থাকে অথর অফ দ্য প্যাসেজ, আর সেন্টেন্স ফাংশন যদি শুধু লাইন থাকে, শুধু একটা কমা থাকে বা সেন্টেন্স লেখা থাকে, তখন বুঝবে সেন্টেন্স ফাংশন। আর এই কোশ্চেনে অপশন দেখলে বুঝবো, অপশনে বলে আর কি জাস্ট সে তার সাথে সাপোর্ট করছে অথবা সে তার সাথে কন্ট্রাস্ট করছে, এরকম। এগুলো নিয়ে প্রত্যেকটা টাইপ নিয়ে আমরা নেক্সট ক্লাসে নেক্সট ভার্বাল ক্লাসে আলোচনা করবো। ও মানে প্রত্যেকটা থেকে একটা করে করে আমরা আরসি নিয়ে আসবো, সেগুলো আলোচনা করবো। বুঝা গেছে সেন্টেন্স ফাংশন কি? জি বাকিটা ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ড মিনিং কোশ্চেন অনেক সময়, এটা খুব রেয়ার বাট অনেক সময় পাই। সেটা হচ্ছে একটা কোশ্চেনের সাথে একটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড ইউজ করছে প্যাসেজে, এই ওয়ার্ডটা নিয়ে স্পেসিফিকভাবে জিজ্ঞেস করে যে এই ওয়ার্ডটা আসলে কি বুঝেছে প্যাসেজে। এখন এক একটা ওয়ার্ডের এক এক রকম মিনিং থাকতে পারে, তো ওই মিনিংটা আসলে এখানে কোনটার সাথে জাস্টিফাই করে যাচ্ছে, ওই প্যাসেজটা বুঝতে হবে, প্যাসেজটাতে আসলে এই ওয়ার্ডটা কি ভাইব দিচ্ছে, এই ভাইবটা এখানে খুঁজতে হবে। সো এটা হচ্ছে ওয়ার্ড মিনিং প্রবলেম। এখানে ওয়ার্ডটা থাকবে, উল্লেখ করা থাকবে, লাইন নাম্বার থাকবে, সেখানে বলবো ওয়ার্ড মিনিং। এই ওয়ার্ডটা আসলে কীরকম, এমপ্লিফাই মানে হচ্ছে বৃদ্ধি। তো এখন এখানে আসলে কি বৃদ্ধি করছে, এখানে কি বৃদ্ধি করছে নাকি এক্সপান্ড করছে? হইতে পারে এটা হচ্ছে ইনক্রিজ, হইতে পারে এটা এক্সপান্ড, হইতে পারে স্প্রেড, তিনটাই তো বৃদ্ধি ভিন্ন ভিন্নভাবে, তাই না? এখন এখানে হয়তো বা এমপ্লয়িজ মানে ইউজ করছে যে হয়তো বা হাইট বৃদ্ধি, ঠিক আছে? এখন হাইট বৃদ্ধি কি হচ্ছে এক্সপান্ডের সাথে ইয়ের সাথে যাবে, যে স্প্রেড আউট এটার সাথে যাবে, নাকি হচ্ছে ইনক্রিজের সাথে যাবে? বুঝতে পারছেন? যেটার সাথে যাবে, ইনক্রিজের সাথে যাবে, এই ওয়ার্ডটাই খুঁজতে হবে। এটা জাস্ট হচ্ছে একের অধিক মিনিং থাকে একটা ওয়ার্ডের, সেই ওয়ার্ডটা আসলে কি মিনিং ভাইব দিচ্ছে সেটা বুঝতে হবে। ওকে, বুঝা গেছে? এটা ক্লিয়ার? আরসির যে টাইপের আসে এগুলো সব আলোচনা করা হয়েছে, সবার মাথা ঢুকছে? জি ভাইয়া। ওকে, এখন ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিং আমরা অনেকে ভয় পাই, বাট আমি বিশ্বাস করি আমার এখানে যারা পড়বে ক্রিটিক্যাল রিজনিং মজা পাবে। ক্রিটিক্যাল রিজনিং মানে হচ্ছে ক্রিটিক্যাল চিন্তা ভাবনা, আপনার বেসিক স্টেট থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে আপনি ক্রিটিক্যালি চিন্তা করতে বলছে, ইটিএস বলছে আপনি ক্রিটিক্যালি একটু চিন্তা করেন, কইরা আমাকে ডিসিশন দেন আসলে আপনি কই আছেন আমি কই আছি। সো ক্রিটিক্যাল রিজনিং তিন রকমের হয়, সাপোর্ট, একটা হচ্ছে কন্ট্রাস্ট, বা হচ্ছে সাপোর্টেড বা স্ট্রেনদেন, মানে সাপোর্ট করা, জোর করা, স্ট্রেন করা। আরেকটা হচ্ছে কন্ট্রাস্ট করা, উইকেন করা। এই আরেকটা হচ্ছে প্যারাডক্স। সাপোর্ট, আচ্ছা এখানে কি আগের বেঁচে কেউ আছেন? জি ভাইয়া বলেন।
আপনি কি মনে আছে সাপোর্ট কোন ওয়ার্ডগুলো? জি ভাইয়া, স্ট্রেংথেন, কনক্লুশন, দাঁড়ান, অ্যাজাম্পশন। যদি মনে থাকে আমরা জিজ্ঞেস করবো, আপনি বললেন, আমি খুঁজতেছিলাম আপনাদেরই। ওকে, ক্রিটিক্যাল রিজনিং এর ক্ষেত্রে তিন রকম, একটা সাপোর্ট, একটা কন্ট্রাস্ট, একটা প্যারাডক্স। এখন সাপোর্ট কি আগে শিখি, তারপরে বুঝবো সাপোর্ট চিনবো কিভাবে, কোন ওয়ার্ডটা থাকলে সাপোর্ট চিনবো। সাপোর্ট হচ্ছে একটা প্যাসেজ থাকবে, ছোট্ট একটা প্যাসেজ থাকবে, ছোট্ট, বোঝা সব থেকে সহজ, বুঝবেন একদম ইজি। এই প্যাসেজটা এত ইজি লেখা থাকে, ওই আরসির মতো না, কারণ আপনাকে প্যাসেজ ইজি বাট অপশনগুলো কঠিন থাকে। এখন এখানে কি হয়, প্রথমে একটা আর্গুমেন্ট নিয়ে কথা বলে যে মিষ্টি খাওয়া ভালো না, তারপরে আইসা লাস্টে অথর একটা বলে দেয়ার ফোর বা সিনস, একটা অথর লাস্টে এই কথাটা যে বলে লাস্ট লাইন, এটা আসলে অথর বলছে, যে লিখতেছে সে বলতেছে যে তাকে সাপোর্ট করে বলতেছে যে মিষ্টি খাওয়া আসলে ভালো না। এখন স্ট্রেনদেন বা সাপোর্ট বলতে বুঝবো কি, আসলে আমাকে অপশন দিয়ে বুঝাইতে হবে, একটা যে কোনো একটা লজিক দিয়ে দাঁড়াইতে হবে যে না মিষ্টি খাওয়া ভালো না। তাহলে কি লাস্টে যে ডিসিশনটা অথর দিছে এই ডিসিশনের পক্ষে আমাকে কোনো একটা জিনিস বলতে হবে। বোঝা গেছে সাপোর্ট জিনিসটা কি? জি। প্যাসেজের অথর যাকে সাপোর্ট করবে, অথর যদি বলে যে এটা ভালো, তাহলে আমাকে অপশন আসলে অথরকে ভালো বোঝানোর জন্য সরাসরি তো পাবো না, মিনিং বুঝে অথরকে ভালো বুঝাতে হবে। এখন আমি সাপোর্ট বুঝবো কিভাবে, কিছু ওয়ার্ড দেখলে বুঝবো, এগুলো মাথায় রাখেন, খাতায় লিখে রাখেন, বুঝবেন। এবার বলেন ভাই, সাপোর্ট দেখলে কি কি বুঝলে বুঝবে সাপোর্ট? স্ট্রেংথনেস, হ্যাঁ, এইতে কোশ্চেনে থাকবে, সুন্দর করে লেখা থাকবে স্ট্রেনদেন, তারপরে কনক্লুশন, অ্যাজাম্পশন, অ্যাডিশনাল সাপোর্ট, সাপোর্ট, অ্যাডিশনাল এভিডেন্স। এডিশনাল এভিডেন্স। তাহলে আর কারো কোনো সমস্যা থাকলে বলেন, লিখতে পারছেন নাকি আমি আবার লিখে দিব? হ্যাঁ, একবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আপনাকে সুন্দর করে হচ্ছে কোশ্চেনে লেখা থাকবে যে কনক্লুশন, এটা লেখা থাকে যে এরকম যে আপনার হচ্ছে এই প্যাসেজটাতে কি কনক্লুশন টানছে। তাহলে কনক্লুশন যদি ওয়ার্ডটা থাকে, কনক্লুশন ওয়ার্ডটা থাকে, তখন বুঝবেন এটা কাকে সাপোর্ট না কন্ট্রাস্ট করতেছে। আমি অথরের সাথে সাপোর্ট খুঁজবো, সাপোর্ট। যদি দেখি আমাদের অ্যাজাম্পশন ওয়ার্ড থাকে, অ্যাজাম্পশন, তখন বুঝবো অথরের সাথে সাপোর্ট করে আমার কথা বলতে হবে। যদি বলতে যে এডিশনাল সাপোর্ট, তখন বুঝবো আমি অথরের সাথে সাপোর্ট খুঁজতে হবে। যদি দেখি আমি সাপোর্ট, শুধু সাপোর্ট লেখা থাকবে, তখন বুঝবো আমি মানে অথরের সাথে কথা বলতে হবে। যদি বলে এডিশনাল এভিডেন্স, তাহলে অথরের সাথে সাপোর্ট করে একটা নতুন একটা এভিডেন্স দিতে হবে, অথরের কথাই, আমি অন্য ভিন্ন কথা যেতে পারবো। যদি থাকে স্ট্রেনদেন, বোঝা গেছে? এই ওয়ার্ডগুলো থাকলে বুঝবো কি আমরা সাপোর্ট করতে চাই। আর কোশ্চেনটা থাকবে এরকম, উইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু, এমন ওয়ার্ড থাকবে, আর একটা প্যাসেজের সাথে একটাই আনসার কোশ্চেন থাকে। এখন ইফ ট্রু এরকম যদি থাকেন তখন বুঝবেন এটা সাপোর্ট। এই যে দেখেন মোস্ট স্ট্রেনদেন বলতে কি বুঝাইছে, কি বুঝছেন, সাপোর্ট না কন্ট্রাস্ট? সবচেয়ে বেশি পক্ষে যাবে। না না, পক্ষে বাংলা মিনিং দরকার নাই, মানে কি বুঝছেন স্ট্রেনদেন বলতে কি, সাপোর্ট না কন্ট্রাস্ট? সাপোর্ট। Support. প্যাসেজের সাথে সাপোর্ট, আমরা বাংলা মিনিংও দরকার না, আমরা জাস্ট প্যাসেজের সাথে আমি কথাটা মিলাবো কি মিলাবো না। এখন আমাকে অপশনে খুঁজতে হবে কি, প্যাসেজের সাথে, প্যাসেজে বলছে তুমি ভালো, আমাকে খুঁজতে হবে তুমি ভালোর সাথে সাপেক্ষে কোনো কিছু, তাই না? বুঝতে পারছেন? সো এরকম এই মোস্ট স্ট্যান্ডার্ডের জায়গায় থাকতে হবে কনক্লুশন, অ্যাজাম্পশন, এডিশনাল সাপোর্ট, এডিশনাল এভিডেন্স, স্ট্রেনদেন, অ্যাজাম্পশন। বুঝা গেছে কিভাবে দেখলে চিনবো? আচ্ছা, উইকেন্ড হচ্ছে অথর এখানে একটা কথা বলবে, যে অথর যে কথা বলবে তাকে আমি জাস্ট উল্টাবো। অথর বলবে হয়তো বা যে ধরেন এই সমুদ্রে মাছ ধরলে জেলেরা মারা যায় বেশি। এখন আপনাকে বললো যে উইকেন্ড করেন, তাহলে আপনাকে এমন ভাবে দেখাতে হবে যে জেলের মানে সমুদ্রে মাছ ধরাতে অথরের একটু লেকিংস আছে নলেজের। আপনি লিখলেন যে অথরের লেকিং নলেজ লেকিং আছে, উনি হয়তো বা কক্সবাজারে একবার গেছিল, সেখানে মানুষ মারা গেছিল, বাট আলটিমেটলি মানুষ মারা যায় না। তাহলে আমি তাকে সাপোর্ট করলাম নাকি তাকে কন্ট্রাস্ট করলাম? আমার এইভাবে খুঁজতে হবে, আমার চিন্তা ভাবনা, এই যে চিন্তা ভাবনা কিন্তু গেছে কি একটা লজিকে দাঁড়াইছে যে হ্যাঁ, এই যে লজিকটা দ্বারা করানো শিখতে হবে যে হ্যাঁ আমি অথরে যে কথা বলছে সেই কথার উল্টাটাই না, তাকে কন্ট্রাস্ট করে আমাকে একটা এভিডেন্স দিতে হবে, কথা বলতে হবে, তখন এটাকে বলো উইকেন্ড। এটা চিনবো কিভাবে? এটা চিনার জন্য ভাই বলবেন আবার। ভাই উইকেন্ড থাকবে, আন্ডারমাইন থাকবে। হ্যাঁ আচ্ছা, লেখি উইকেন্ড থাকবে, আন্ডারমাইন থাকবে, আন্ডারমাইন থাকবে, কন্ট্রাস্ট থাকবে, কন্ট্রাস্ট থাকবে, আর চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ থাকবে। এই যে ভালো, তো আপনার সব তো মাথায় মনে আছে। তাহলে এই চারটা জিনিস থাকলে বুঝবো কি
আমার হচ্ছে অথরের থেকে একটু ভিন্নতা কথা বলবো, অথরকে ছোট করে কথা বলতে হবে, ছোট বলতে অথরকে ভুল ধরাই দিতে হবে। তাহলে এরকম কোশ্চেন থাকবে কি মোস্ট উইকেন্ড, সিরিয়াসলি, আন্ডারমাইন। বোঝা গেছে? বুঝছেন কিভাবে দেখা চিনবেন, কি করবেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন কোশ্চেনটা? ওকে, ঠিক আছে। তারপর আরেকটা ওয়ার্ড আছে প্যারাডক্স। প্যারাডক্স খুব একটা পরীক্ষাতে আসে না, যদি আসে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন। প্যারাডক্স মানে হচ্ছে একজন আরেকজনের সাথে কোনো মিল নাই। অথর একটা কথা বলছে, অথর দুইটা কথা বলে। অথর এসে একবার বলতেছে যে আমি যে উদাহরণটা সবসময় দিই, ধরেন আপনি অনেক গরিব, ঠিক আছে, আপনি নুন আনতে পান্তা ফুরাই, কোনো খাবার টাকা নাই, কিন্তু আপনার কাছে আবার আইফোন আছে, ঠিক আছে, আপনাকে সচরাচর দেখা যায় কারে ঘুরেন। এটা কি কোনটার সাথে কোনটা গেছে, মিলছে? না। এখন আপনাকে প্রশ্ন বলে যে প্যারাডক্সটা সলভ করেন, তার মানে কি আপনাকে এদের মধ্যে একটা এভিডেন্স যুগসূত্র তৈরি করতে হবে, করে এদের মিলাইতে হবে যে হ্যাঁ না, যে গরিব হলে তার কাছে আইফোন থাকতে পারে। কিভাবে? আপনি বললেন যে তার একটা ফ্রেন্ড আছে, যে ফ্রেন্ডটা হচ্ছে তাকে জন্মদিনে গিফট করছে আইফোন, এবং কার্ডটা আসলে ওই ফ্রেন্ডেরই। মিলল না? জি। একটা কনক্লুশন টানলেন। এই যে একটা নতুন একটা থিওরি আইনা আপনি দুইজনকে মিলাই দিলেন, এইরকম গুলাকে বলা হয় প্যারাডক্স। প্যারাডক্স বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। জি। কারো কোনো প্রশ্ন আছে? আমরা যে কথা বললাম আজকে অনেকগুলা ক্লিয়ার তো? মানে আমি যে পড়াইতে পারতেছি বুঝতেছেন তো নাকি? জি। ক্লিয়ার ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ভার্বাল, এই হচ্ছে খেলা। এই খেলাটাকে আমরা এখন ডেইলি প্র্যাকটিস করে করে ভার্বালের খেলাটা শিখবো। তাও আমরা হচ্ছে আরেকটু এখানে কিছু আছে, এখন আমরা এখানে দেখতে পারি। তবে হোমওয়ার্ক দিয়ে দিব, হোমওয়ার্ক দিয়ে তারপর আমরা নরমালি নেক্সট দিন থেকে ভার্বালে আসলে মেইন ক্লাস শুরু হবে। আমরা অলরেডি টাইপ শিখে ফেলছি, আপনারা সুন্দর করে বাসায় নোট করবেন, টাইপ করবেন, নোট করে রেখে দিবেন কি করবেন। আমরা ক্লাসের প্র্যাকটিসে শুরু যাব, একদম প্র্যাকটিস কালকে নেক্সট ক্লাস থেকে। বারবার হোমওয়ার্ক দিয়ে দিব, আমি গ্রুপে সবগুলো বলে দিব কোন সেকশনটা পড়ে আসবেন ভোকাবুলারির ক্ষেত্রে। সুন্দর করে জাস্ট হচ্ছে ভোকাবুলারি পড়ে আসবেন, আর হচ্ছে আমাদের সাথে সলভ করবেন অল্প অল্প করে, হয়তো বা 1 ঘন্টা করে ক্লাস নিব প্রথম 15 দিনের মতো। তারপরে অ্যাডজাস্ট হওয়ার পর যখন বুঝে যাবেন হ্যাঁ আমি তো এটাই রিটোরিক্যাল পারপাস, এটা টিসিএসসি এভাবে করতে হয়, তখন আমরা হচ্ছে স্পিডে জাগাবো। হয়তো বা একদিনে 20টা 30টা হচ্ছে আর টিসিএসসি করবো, 4-5টা 6টা আরসি করবো, এগুলো যখন অ্যাডজাস্ট হয়ে যাবেন। বাট প্রথম দিকে এত লম্বা ক্লাস নিব না, যেটা আমি প্রথম বেচের ক্ষেত্রে অনেক লম্বা লম্বা নিয়েছিলাম, বাট আপনাদের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টেড হয়ে যাবে। এটা আমার শিক্ষা আর কি, যে আপনাদের আরেকটু ধীরে শিখতে গেলে আমার ভালো। ওকে, এইগুলো আপনাদের ড্রাইভে হচ্ছে শেয়ার করা থাকবে, সমস্যা নেই। টেস্ট কমপ্লিশনের ক্ষেত্রে আমরা আগেই বলছি যে আমরা 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্ক থাকবে। আমরা কি করি, মোস্ট জাস্টিফাই ওয়ার্ড টানি, তাই না? 1 ব্ল্যাঙ্কের ক্ষেত্রে টেস্ট কমপ্লিশনের ক্ষেত্রে সাপোর্ট চিনি কি, বিকজ, এন্ড, অলসো, বিকজ এগুলো থাকে। নেগেটিভের ক্ষেত্রে বাট, পজিটিভ, ডিসপাইট, ইয়েট, হাউএভার, আনলেস, রেদার, অলদো এগুলো থাকে। এগুলো প্র্যাকটিস করতে তারা শিখবেন। আমরা একটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে হচ্ছে রিডিংটা করি এবং ক্লোটা বের করি, পজিটিভ নাকি নেগেটিভ, দেন আনসারটা মোটামুটি একটা প্রেডিক্ট করি টিসিএসসির ক্ষেত্রে যে আমার আনসারটা পজিটিভ নেগেটিভ এটা হইতে পারে। এটা জাস্ট বইয়ের কথা বিদায়, আজকে অফিসিয়াল কথা বিদায় আমি এগুলো লিখে দেখাচ্ছি, বাট এটা আসলে প্র্যাকটিস যখন করবে এগুলো দরকার নাই, জাস্ট আমার সাথে আগাইলেই হবে। তাহলে প্রথম সলভের কি আমরা প্রথমে দেখি হচ্ছে সাপোর্ট করতেছে না কন্ট্রাস্ট করতেছে, এটা যাই টেস্ট কমপ্লিশনের ক্ষেত্রে। তারপর প্রেডিক্ট করি যে কোন আনসারটা হইতে পারে জাস্টিফাই। তারপর হচ্ছে আমরা চয়েসের সাথে ম্যাচ করি, যে আমরা ইলিমিনেশন করি কোনটা মানে বেশি যাবে না, এগুলো কাটার পরে লাস্টে চেক করে আনসারটা ডাবল চেক করে যে দেখি এটা আনসার কিনা। এগুলো আমি প্রথমে বলছি। ডাবল ব্ল্যাঙ্ক ট্রিপল ব্ল্যাঙ্কের ক্ষেত্রে সেম, আমরা আনসারটা প্রথমে হচ্ছে কি বলে পজিটিভ নেগেটিভ খুঁজি, কার সাথে কে সম্পর্ক, প্রথম ব্ল্যাঙ্কের সাথে দ্বিতীয় ব্ল্যাঙ্কের সম্পর্ক কি পজিটিভ নাকি নেগেটিভ এটা খুঁজি। দেন আমরা আনসার প্রেডিক্ট করি, তারপর হচ্ছে মোস্ট ক্লোজলি প্রেডিকশনটা করি, দেন হচ্ছে প্রেডিকশনের সাথে আমার রিমেইনিং সেকেন্ড ব্ল্যাঙ্কটার সাথে কিভাবে যাচ্ছে এটা দেখি, দেন হচ্ছে আমরা চেক করি। এ হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। তারপরে টেস্ট কমপ্লিশনের ক্ষেত্রে এগুলা টিপস আছে। টিপস বলছে কি যে আপনি কি করা যাবে না, নিজে থেকে ক্রিয়েটিভ হওয়া যাবে না, যে আপনি প্যাসেজের কোশ্চেনের বাইরে গিয়ে নিজে চিন্তা করে আনসার দিয়েছেন এটা করা যাবে না। কোশ্চেনে যা আছে আপনার সেইটাই থাকতে হবে, নিজের ইমাজিনেশন শো করা যাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে লং এবং কমপ্লেক্স সেন্টেন্সকে আপনি প্যারাফ্রেজ করবেন। আপনি নর্মালি আপনার মেনের মধ্যে জাস্ট বেসিক আইডিয়াটা নেবেন, আপনার পুরো প্যাসেজ পুরোটা পরে আপনাকে এখানে ইংলিশ টেস্ট করতে বসে নেই তারা, যে আপনি ইংলিশ কীরকম পড়তে পারেন। আপনি জাস্ট মেইন আইডিয়া নিয়ে সাপোর্ট কন্টেন্সে আনসার করবেন। তারপর হচ্ছে ডিফিকাল্ট সেন্টেন্স ইন ইউর ওয়ার্ড, মানে আপনার হচ্ছে
ওই ব্রেনের মধ্যে আর কি ডিফিকাল্ট সেন্টেন্স সেট করতে বলছে আর কি, ওই যে গ্রেগ ওয়ার্ডগুলো পড়বেন। এই হচ্ছে টেস্ট কম্পিটিশনের ক্ষেত্রে। সো এখানে মোটামুটি টেস্ট কম্পিটিশনের একটা বেসিক আইডিয়া ছিল এটা নেওয়া। তারপর হচ্ছে এইগুলো অলরেডি এখানে বলে দিয়েছি, এই জন্য নাই। সো আজকে আর কোশ্চেন সলভে যাব না, আপনাদের প্রথম কাজ হচ্ছে বাসায় হচ্ছে জিআর ভার্বালের হচ্ছে ওভারঅল জিনিসটাকে একটু ঘাটাঘাটি করা। নেক্সট ক্লাসের ভার্বালের ক্লাসে হোমওয়ার্ক আমি বলে দিই, এই যে টপিক অনুযায়ী থাকবে আমি একটা সুন্দর করে একটা ভিডিও দিব, ঠিক আছে? একটা ভিডিও প্রোভাইড করব সুন্দর করে। প্রথমত হচ্ছে ওই ভিডিওটা দেখে আসবেন, ভিডিওটার মধ্যে করে আসলে দেন হচ্ছে ওই ভিডিওটার যে টপিকগুলো ক্লিয়ার করা হবে, অলরেডি এগুলা তো পড়া হয়ে গেছে। দেন হচ্ছে এখানে আসার পরে আমি হয়তো বা আরসি করব কিছু, আমি টিসিএসসি করব, সাপোর্ট স্ট্র্যাটেজি সবগুলো আপনার করব। এই যে সাপোর্ট কন্ট্রাস্ট যেটা দেখলেন এগুলো বেসিক থেকে শিখবো, সমস্যা নাই। প্রথম 4-5টা ক্লাস বেসিকই থাকবে। এই ভিডিওটা দেখবেন, এটা করবেন। এটা কোথায়? নেক্সট ভার্বাল ক্লাসে। এটা কিন্তু কোয়ান ক্লাসের পরে হবে। আর নেক্সট কোয়ান ক্লাসে আমি টপিক দিয়ে দিব 2টা অথবা 3টা, 5LB চ্যাপ্টার দিয়ে দিব, এগুলো করে আনবেন। করে আসার পরে সাথে ডেইলি ক্লাসে হচ্ছে আপনি ভোকাবুলারি পড়ে আসবেন। ভোকাবুলারি আমি অলরেডি বলে দিব, গ্রুপে বলে দিব কোন সেক্টরটা পড়ে আসবেন। এটা সিনোনিম সহ পড়ে আসবেন। ক্লাস শুরু হবে এরকম যে ক্লাস শুরুর জয়েন দিবেন, প্রথমে ভোকাবুলারি জ্যাম দিবেন, এক্সাম দিবেন, তারপর হচ্ছে ক্লাস শুরু হবে। বুঝা গেছে? সিস্টেম বুঝছেন আমাদের? জি। সো 5LB যখন 3টা করে আসছেন নিজের মতো করে আসবেন, দেন হচ্ছে আমার এখানে এসে আবার 5LB আপনাদের সলভগুলো হবে। প্রথমে বেসিক ক্লাস মাস্ট বি করব, তারপরে 5LB যাদের সমস্যা আছে সেটা, এবং আমি হচ্ছে এটার সাপোর্টেড ভিডিও দিয়ে দিব। সো এভাবে হচ্ছে আপনারা আগাবেন। আর আপনারা হচ্ছে সেকেন্ড ব্যাচ হতে লাভ হয়েছে, ফার্স্ট ব্যাচের কিছু সাপোর্টিং ভিডিও আপনাদের অনেক বেশি হেল্প করবে। সো এই হচ্ছে আপনাদের পড়ার সিস্টেম। এখন আজকের ক্লাসটা কেমন লাগলো বুঝতে পারছেন সবাই? কারো কোনো সে থাকলে বলতে পারেন। কোনো কিছু জানার ক্লাসের পর আর কিছু? ভাই ক্লাস কি রেগুলারই হবে? ক্লাস এখন হচ্ছে রেগুলার বলতে এখন গ্যাপ দিয়ে হবে, যেহেতু আপনারা প্রথম অ্যাডপ্ট হইতে হবে, ঠিক আছে? সো এখন 2 দিন 1 দিন গ্যাপ, আমি গ্যাপটা হিসাব করে আমি নেক্সট কোয়ান ক্লাস করবে আমি আপনাদের গ্রুপে বলে দিব। কালকে তো হবে না, হয়তো বা পরশুদিন রাখবো, কারণ কালকে রাখবো আপনারা হচ্ছে বারবারটা যদি পড়েন, পরশুদিন রাখবো কোয়ান্টার জন্য, এরপরের দিন ক্লাস হবে। এই মাসটা শুধু এরকম হবে, যখন আপনি আমার স্পিডের সাথে অ্যাডপ্ট হয়ে যাবেন, যে 3টা করে ম্যাথ পড়ে আসতেছেন, বারবার 3টা করে আসতে পারতেছেন, সেদিন থেকে একদিন বারবার একদিন কোয়ান ডেইলি ক্লাস হবে। বুঝতে পারছেন? ওটা কি ইনক্লুডিং ফ্রাইডে? মানে নরমালি হচ্ছে আপনাদের সুবিধা নিয়ে ক্লাস হবে। ধরেন হচ্ছে এমন হতে পারে যে আপনারা প্রাইভেট পারবেন না, ওইটা অফ রাখবো। বুঝতে পারছেন? মানে নরমালি ক্লাস অসংখ্য হবে, এটা মাথায় রাখেন। ক্লাস মিনিমাম 40-50 ক্রস করে ফেলবে, কিন্তু সমস্যা হচ্ছে ক্লাস বেশি হবে কারণ হচ্ছে আপনাদের সাথে বেশি কানেকশন থাকার জন্য, বেশি প্রবলেম সলভের জন্য। ঠিক আছে? ওকে ঠিক আছে। এই হচ্ছে আপনাদের। তবে ওই অফ ডে তো থাকবে, অনেক সময় আমার ঝামেলা থাকবে, আমার হয়তো বা কোনো বিশেষ কাজ থাকতে পারে, তখন হয়তো বা অফ থাকবে, এগুলা কনসিডারেবল। ঠিক আছে? ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন থাকলে করবেন নাকি? মক টেস্ট নিয়ে যদি বলতেন। হ্যাঁ বলেন নাই। মক টেস্ট নিয়ে, মক টেস্টে নিয়ে বলবো। আচ্ছা, মক টেস্টের ব্যাপারটা আমি বলি, আমি মক টেস্টের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আমাদের মেইনলি হচ্ছে কি যেটা সমস্যা হয় মক টেস্টের ব্যাপারে সমস্যা হয়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক কোচিং সেন্টার আছে যেখানে কি হয় মক টেস্ট নিয়ে থাকে। এখন আমাদের জিআরইতে কিন্তু পর্যাপ্ত মক টেস্ট নেই আইএলটিএস এর মতো। এখানে আমাদের কাছে হয়তো পাওয়ার পেপ আছে 2টা, আমাদের হচ্ছে ওই ফ্রিতে কিছু কেএমএফ এ কিছু কোশ্চেন আছে, আর হচ্ছে ম্যানহাটনের কিছু, প্রিন্সটনের কিছু, এগুলো মক আছে। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো সবই হচ্ছে ওল্ড জিআরই। এখন ওল্ড জিআরই থেকে বর্তমান জিআরইতে কোশ্চেন একটু চেঞ্জ আসছে, হার্ড আসে, মিডিয়াম হার্ড। তো এগুলো দিয়ে প্র্যাকটিস করে যদি আপনি 315 পান, রিয়েল কোশ্চেন আপনি পাবেন 300। কারণ আছে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তার মানে আপনি রিয়েল জাজটা হলো না। সেকেন্ড হচ্ছে মক, মানে কোচিং সেন্টারের মক। কোচিং সেন্টারের মকের সাথে বাস্তবে মকে মিলে না। কোচিং সেন্টারের মক হচ্ছে তারা ইটিএস স্ট্যান্ডার্ড না। এখন আপনি যদি ইটিএস স্ট্যান্ডার্ড না থাকে তখন তো আপনি ওই রকম মক প্রিপারেশন প্র্যাকটিস করে নিয়ে আহামরি কোনো লাভ আছে? কোনো কি মানে আপনার ব্রেইন স্ট্রমিং হইলো? মানে এইটুকু তো বুঝছেন কেন হয় নাই। এখন হচ্ছে কি এই জন্য আমি সাজেস্ট করি সবার ক্ষেত্রে যে ইটিএস এর আমরা তো কেএমএফ সলভ করব, কেএমএফ তো করা হলো, কেএমএফ সলভের পর রিয়েল কোশ্চেন কিছু প্রোভাইড করা হয়। রিয়েল কোশ্চেন কেনা হয়েছে,
এগুলো হচ্ছে চাইনিজ বিভিন্ন হচ্ছে থার্ড পার্টি থেকে রিয়েল কোশ্চেন কেনা হয়। রিয়েল কোশ্চেন কেনা হলে এই কোশ্চেনগুলো দিয়ে যখন আপনি পরীক্ষা দিবেন, এই কোশ্চেনগুলো রিয়েল কোশ্চেন মানে রিসেন্ট আসা কোশ্চেন, তখন হবে কি ওই কোশ্চেনের উপরে যদি আপনি পরীক্ষা দেন তখন হয় কি যে আপনার একটা প্রথমত হচ্ছে টাইমের যে সিলি মিস্টেকটা আপনার দেখেন, আপনি কেএমএফ যখন আমাদের কাছে সলভ করতেছেন, কেএমএফ কিন্তু একটা সেকশন সব মিডিয়াম থাকে, একটা সেকশন সব হার্ড থাকে। কোনো কি অর্গানাইজ থাকে যে ইজি হার্ড মিডিয়াম এরকম না থাকে না। তখন আপনি জাজ করলেন কিভাবে আপনার কয়টা হইতেছে না? তখন আপনার সিলি মিস্টেক কিন্তু হয়। পরীক্ষা হলে কিন্তু আপনাকে অনেক ভালো ম্যাথ পারতে হয় না, কিন্তু অনেক সিলি মিস্টেক কমাইতে হয়। সো সিলি মিস্টেক কি আপনার হয়তো বা এ আর বি আছে, ওই কোয়ান্টিটিভ এ হবে না বি হবে, আপনি হয়তো বা মনে হয়েছে এ হবে কিন্তু কোনো একটা কারণে ডি হয়ে গেছে। এই যে সিলি মিস্টেকগুলো এগুলো প্র্যাকটিস ছাড়া আসবে না। এই জন্য যখন আপনার কাছে 60 সেট অথবা 30 সেট কোশ্চেন থাকবে রিয়েল কোশ্চেন, এগুলো যদি টাইম ধরে যে আপনি হচ্ছে প্রথম 12টার জন্য হচ্ছে 21 মিনিট, পরের হচ্ছে 27টার জন্য কোয়ান্টের ক্ষেত্রে 15টার জন্য 26 মিনিট নিয়ে যখন আপনি কোশ্চেনটা সলভ করবেন, তখন হচ্ছে কি আপনি টাইমের প্রতি অ্যাডপ্ট হবেন। ওই টাইমের মধ্যে 12টা হইতেছে কিনা, প্রথম দিকে হইতে পারবেন না, পরে একটা সময় পরে প্রথমে টাইমের মধ্যে ইজিলি 12টা করতে পারবেন, পরের টাইমের মধ্যে ইজিলি 15টা করতে পারবেন। এই যে ইজিলি অ্যাডপ্ট হয়ে যাওয়া, এই জিনিসটা যেদিন হয়ে যাবে সেদিন বুঝবেন আপনি পরীক্ষাতে বসার জন্য পারফেক্ট। এবং এই 27টার মধ্যে যখন আপনি 22 প্লাস হবে বা 22টা হবে, তখন বুঝবেন আপনার 165 বা 64 পর্যন্ত আসছেন। এর নিচে যতক্ষণই থাকবে, একটা সময় দেখবেন মক বারবার দিতে প্রথম হয়তো 11টা করে পাইতেছেন, একটা সময় 17টা করে পারবেন, একটা সময় 21টা করে পারবেন, তখন বুঝবেন আপনার হচ্ছে একটা জায়গায় স্টেবল হয়েছে মার্ক। এই জন্য এটা দরকার আছে। এখন মকগুলো দেখতে কিরকম? মকগুলো দেখতে হচ্ছে এরকম, আমি যদি দেখাই, আচ্ছা এরকম হচ্ছে কোশ্চেন থাকে, ওকে এরকম হচ্ছে কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলার এই যে একদম জিআরই কোশ্চেন যেগুলো আছে, এখন দেখেন আমরা যে হয়তো বা কেএমএফ করাবো, আমরা হয়তো বা ইটিএস করাবো, কিন্তু এইকাল থেকে একটু হার্ড থাকে কেএমএফ টাইপের প্রশ্ন আর কি। সো এইগুলা থেকে এইগুলা প্র্যাকটিস করে টাইম ধরে, এখন আপনার তো কেএমএফ এরকম স্ট্যান্ডার্ড ভাবে একসাথে পাবেন না, টোটাল প্রথম 12টা পরে থেকে 15টা। সো এরকম 12টা প্রথমে করে টাইম ধরে করে যদি আপনি দেখেন কয়টা হইতেছে, হয়তো বা প্রথম 2-3টা হবে। কোয়ান্টের ক্ষেত্রে প্রথম হয়তো বা 12টা থেকে 8টা 9টা হবে। তবে সিলি মিস্টেক এখানে প্রচুর করবেন। এই যে প্রথম কোয়ান্টিটিভ কম্পারিজন, আমরা কোয়ান্টের ক্লাসে কোয়ান্টের টপিকটা দেখবো, কোয়ান্টে সবচেয়ে বেশি আসে কোয়ান্টিটিভ কম্পারিজন। এই যে প্রথম 4টাই কোয়ান্টিটিভ কম্পারিজনে থাকে, এখানে আপনি সিলি মিস্টেক করবেন। দেখেন এই যে ম্যাথগুলো ইজি, দেখেন অ্যাডাপ্ট হবে কিভাবে দেখেন। আপনাকে কিন্তু প্রথমে হার্ড দেয় না, আপনাকে প্রথমে ইজি থেকে নিয়ে গেল, তারপরে একটু হচ্ছে এই টপিক গেল, এবং ডাটা ইন্টারপ্রিটেশন থাকবে 3টা, তারপরে এই যে হার্ডে মোটামুটি হার্ডে ঢুকছে। এখন এই যে 2-1টা হার্ডের কোশ্চেন দিছে, দিয়ে আপনাকে জাজ করছে আপনি কি কত মার্ক পাইতে পারেন। যখন আপনি সবগুলো পারবেন তখন পরের সেকশনে হার্ড আসবে। আপনি যদি পরের সেকশন যাই, এগুলো সবই 165 থেকে 60 পাওয়া কোশ্চেন আর কি। তার মানে আপনি পরের সেকশনে মোটামুটি হার্ড পাবেন। সো এরকম পরের সেকশনে যান, পরের সেকশনে একটু সিলিমিস্টিক সহ বেশি পাবেন। সো পড়াশোনার অ্যাডপ্ট হওয়া যেটা আপনি এই জিনিসটা পাবেন। সেকেন্ড কথা, এই যে এইগুলোতে অ্যাডপ্ট হওয়া, বড় কোশ্চেন দেখলে বই না পাওয়া। থার্ড জিনিস হচ্ছে আপনার সিলিমিস্টিক কমা। এরপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনার ওই সবথেকে বড় কোশ্চেন কমন পাওয়া যায়, ঠিক আছে, রিসেন্ট কোশ্চেন থেকে কোশ্চেন কমন পাওয়া যায়। সো এই জিনিসগুলো করতে হবে। এখন এগুলো আমার কাছে আছে হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত রিয়েল কোশ্চেন। সো এগুলো হচ্ছে ফার্স্ট ব্যাচের জন্য কেনা, ফার্স্ট ব্যাচরা শেয়ার করে টাকা দিয়ে কেনা হয়েছে, কিনছে। এগুলো কিছু অ্যামাউন্ট দিয়ে কিনতে হয়, যেহেতু বড় একটা অ্যামাউন্ট, সেই জন্য কিছু পেমেন্ট করা হয়। এটা হচ্ছে যারা পরীক্ষা দিবে, তো এটা আপনাদের যারা নতুন তাদের জন্য না, বাট যারা রিসেন্ট 1 মাস 2 মাসের মধ্যে পরীক্ষা দেবে তাদের অবশ্যই মক পরীক্ষা দেওয়া উচিত। মিনিমাম 30টা বা 60টা কোশ্চেনের পরীক্ষা দেওয়া উচিত। দিলে আপনি নিজেকে যাচ করতে পারবেন কোন জায়গায় আছেন। তবে আপনারা যদি পরবর্তী যারা পরে কোশ্চেনের পরীক্ষা দিবেন তাদের জন্য হয়তো বা রিসেন্ট কোশ্চেন আপনাদের মাধ্যমে কিনে সেগুলো আপনাদের প্রোভাইড করে দিব না। কিন্তু যারা এখন ইমিডিয়েট পরীক্ষা দিবেন তাদের জন্য মক কোশ্চেন পরীক্ষা দেওয়া উচিত। বুঝতে পারছেন মক জিনিসটা কি আসলে? একসাথে পুরো একটা বান্ডিং থাকে। হ্যাঁ বলেন। টাকা পয়সার ব্যাপারে হচ্ছে এটা ওই এখন যেগুলো এখন কেনা আছে এগুলো যদি আপনারা দেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে টোটাল হচ্ছে পার পার্সন 2500 টাকা 60টা কোশ্চেন পাচ্ছেন। 60টা কোশ্চেন পরীক্ষা দিবেন, সেগুলোর জন্য আমার আলাদা একটা ডেডিকেটেড গ্রুপ থাকে। সেই গ্রুপে তাদের হচ্ছে সব ধরনের, আপনি হয়তো বা শুধু কোশ্চেন নিয়ে বসে আছেন তা না, কোশ্চেনের পিছনে কিন্তু আনসার আছে। সে আনসারের পরে আপনার যাদের প্রবলেম হয় সেই প্রবলেমগুলো হচ্ছে সেখানে ডেইলি আলোচনা করা হয়, সলভ করা হয়, তাদের যাতে পরীক্ষাতে ভালো হয়। অলরেডি আমাদের 2জন পরীক্ষা দিয়েছে, 2জন স্কোর খুব ভালো, সামনে আরও দিবে, এরকম পরীক্ষা দিচ্ছে। তবে আর যারা হচ্ছে নতুন কোশ্চেন আছেন সেটা হচ্ছে আপনাদের গ্রুপের উপরে, আপনারা সবাই যখন একটা সময় পর পরীক্ষা দিবেন
তখন হচ্ছে আপনাদের উপরে, আপনারা যদি আগ্রহ থাকেন তখন আমি হচ্ছে রিয়েল কোশ্চেন ইমিডিয়েট টাইমে দিব, যেটা আপনাদের জন্য হেল্প হবে। ঠিক আছে, আর যারা পরীক্ষা দিয়ে দিবেন লাস্ট 1 মাস বা 1.5 মাসের মধ্যে, তাদের এখানে এইগুলো দিয়ে হবে। আর যারা হচ্ছে ধরেন আরো 4 মাস পর পরীক্ষা দিবেন, তাদের জন্য এখন না, তারা হয়তো বা পরে কোশ্চেন নিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? জি।